আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকে সকাল কিছুটা রৌদ্র উজ্জ্বল, সূর্য মেঘের আড়াল থেকে তার সকল রোশনি ছড়িয়ে হাজির হয়েছে। সকাল সকাল উঠে মার্শিয়া ভার্সিটির জন্য তৈরি হতে থাকে। যেহেতু ওর বাথরুমে পানি নেই, তাই বাগানে থাকা একটা চৌবাচ্চা যেটাতে সবসময় পানি রিজার্ভ করে রাখা থাকে যে কোনো জরুরি প্রয়োজনের জন্য, সেখান থেকে পানি নিয়ে ঘরে কাজ করতে হচ্ছে, যা খুবই কষ্টকর, একই সাথে অস্বস্তিদায়ক। তবুও রৌদ্রের কাছে যাওয়া যাবে না, কারণ সে মনে প্রাণে ঠিক করে নিয়েছে এখন থেকে আর ওর সামনাসামনি হবে না। মার্শি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে ওর সাথে দেখা না করার, তবে রৌদ্রের সামনাসামনি হলে ঠিক কী হবে সেটা মারিশা আন্দাজ করতেও চাইছে না। মারিশা খুব দ্রুত নিজের কাজগুলো করতে লাগলো আর বারবার বলতে লাগলো, ও যেন নিচে না আসে, ও যেন না আসে, আমার কাজ শেষ হওয়ার পর যেন আসে। মারিশা সকালে ওঠার পর ঘরের দরজা ভেতর থেকে লক করা দেখেছিল, তাই মারিয়া ভাবে যেহেতু দরজাটা ভেতর থেকে লক ছিল, তার মানে লাট সাহেব বাড়িতে এসেছে, এটাই তার প্রমাণ। কি আশ্চর্য, একদম নিঃশব্দে বের হয়ে আবার নিঃশব্দে ফেরে। বিন্দু মাত্র বোঝার উপায় নেই ওর উপস্থিতি। কি এক অদ্ভুত মানব। যাই হোক, এখন নিচে না নামলেই ভালো। বিড়বিড় করে নিজেকে বলতে থাকে আর কাজ করতে থাকে মারিশা। সব শেষ করে ক্লাসের উদ্দেশ্যে বের হবার আগে মারিশা একবার ভাবে গিয়ে দেখবে কিনা। পরক্ষণে মনে পড়ে যদি সামনাসামনি হয়ে যায়, না থাক, কোনো দরকার নেই দেখার। ভার্সিটিতে দেখা হলে এড়িয়ে চলা সম্ভব, কিন্তু একই বাড়িতে এড়িয়ে চলার চাইতে দেখা না হওয়াটাই মারিশার কাছে সমীচীন বোধ হয়। যদিও মারিশা নিশ্চিত ছিল না যে আদৌ ও বাড়িতে আছে কিনা, তবুও অনুমানের ওপর ভিত্তি করেই ওর উপস্থিতি টের পেয়ে মারিশা দরজা খোলা রেখেই ক্লাসের উদ্দেশ্যে রওনা করে। তবে বাড়ি থেকে কিছু দূর এগিয়ে আসতেই নজর কাড়ে কয়েকজন ভদ্র মহিলা, যারা দূর থেকে ওকেই দেখছিল আর হয়তো নিজেদের মধ্যে কিছু বিড়বিড় করে বলছিল। মারিশা সেটাকে খুব একটা গায়ে মাখে না আর নিজের গন্তব্যে এগিয়ে যায়। বেলা বাড়লে সীমান্ত বের হওয়ার জন্য তৈরি হতে থাকে। ওর বন্ধুরাও ভার্সিটির জন্য বের হচ্ছিল। হিরণ্য বাস্কেটবলে বেগুনি রঙের ইকুইপমেন্ট ব্যাগ গোছাতে থাকে আর বলে, কিরে বললি না তো, যাচ্ছিস কোথায়? SR এর সাথে দেখা করতে। ও ফিরেছে গতকাল রাতে। যাক, 1.5 মাস পর ঘরের ছেলে ঘরে ফিরেছে। সকাল সকাল ফাজলামির লেভেল 1 আপ হলে এইবার বের হওয়া যাক। হ্যাঁ চল চল, এই বের হ, সবগুলো বের হ, চল। এবার তাহলে ফিরছে নাকি যেখানে ছিল সেখানেও মারপিট করেছে? বাপের বেটা পারেও, যেখানে যায় সেখানেই। না, আর কোনো ঝামেলা হয়নি, তবে দেখার বিষয় এটাই যে এখন ফিরে এসে আবার কোনো ঝামেলা করে কিনা। আসলে কি বলতো, আমরা সবাই জানি যে দোষ আসলে কার। SR ঝামেলা অনেকটা বলে না মুদ্রার এপিটোপিট, তবে কথায় বলে বাপেরও বাপ আছে। এবারে ম্যাটারটা অনেকটা তেমনই হয়ে গেছে। নালে তুই ভাব, কি ছেলে হুট করে এলো, পেটালো, হাওয়া হয়ে গেল। আর কি ভাবেই না পেটালো SRকে। পেটায়নি, ওদের দুজনের মধ্যেই মারামারি হয়েছিল। ওই তো একই হলো। সে ছেলেটাকে খুঁজে পেয়েছিস সীমান্ত? এখনো না, ওর সম্পর্কে তো কিছুই জানে না। ব্যাপার না, খুঁজে বের করে ফেলবো। একেই বলে লঙ্কা কাণ্ড। সামান্য একটা স্ক্র্যাচ থেকে কত কিছু হয়ে গেল। আমি নিজেও ছেলেটাকে একবার হলো দেখতে চাই। এত অ্যাগ্রেসিভ, দম আছে বলতে হবে ব্যাটার, নয়তো SR এর মতো ছেলেকে, তাও আবার একাই। যতদূর শুনেছিলাম SR এর সাথে তো অনেকেই ছিল, মানে ওর বন্ধুরা। তবু ওই ছেলেটাকে আটকাতে পারেনি। ও তো নাকি একাই ওদেরকে উদুমকে লিয়েছে। একেই বলে মাচো ম্যান। হিজ গার্লফ্রেন্ড উইল মাস্ট বি লাকি টু হ্যাভ হিম। আসলেই ওর দম আছে, নয়তো এত কিছুর পরেও ওকে ধরতে পারছি না। ও তো শুধু সো কল্ড অ্যাগ্রেসিভই না, প্রচন্ড ধূর্ত। যেভাবে বলছিস মনে হচ্ছে তুই ওকে খুঁজে পেয়েছিস। না, তেমন কিছু না। চল থাম এবার। SRকে তোরা পছন্দ করিস না, আমি জানি সেটা। কেন পছন্দ করি না সেটাও জানিস। আমি ভেবে পাই না তোর সাথে ওর মতো ছেলের কি করে ফ্রেন্ডশিপ হলো। ওকে যখন ফার্স্ট টাইম তোর বন্ধু হিসেবে পরিচয় করিয়েছিলি আর তারপর যখন ওর সম্পর্কে জানতে পারি, আই ওয়াজ লাইক, আর ইউ কিডিং উইথ মি ব্রো? আসলে বিজনেসটা অনেক পুরনো ওদের সাথে, সেই জেদ ধরেই তো ওর সাথে পরিচয়। বন্ধু হিসেবে ও আমাকে কখনোই হতাশ করেনি। হি ইজ সাচ এ গুড ফ্রেন্ড, বাট নট এ গুড হিউম্যান। আই নো। যাকগে, ফাইনাল টুর্নামেন্ট কিন্তু 1 মাসের মধ্যেই, আর প্রতিবারের মতো এবারও আমরাই জিতব। সো কিপ প্র্যাকটিসিং গাইস, আমি আসছি বলে সীমান্ত রাস্তার তেমাতাতে ওর জন্য আসা গাড়িটা দেখতে পেয়ে ওদের হাতে হাত মিলিয়ে বিদায় নেয়।
আর ওরা একসাথে বলে, টেক কেয়ার ব্রো, আর রাতে ফিরবি কিনা জানাস। ভার্সিটিতে পরপর 3টে ক্লাস করার পরও নিতার দেখা নেই। মার্শা বুঝতে পারে হয়তো অনেক অসুস্থ হয় ও আসেনি, তাই ফোন বের করে ওকে কল করার জন্য। তবে ফোন বের করতেই অচেনা নাম্বারে কয়েকটি মিসড কল ভেসে ওঠে স্ক্রিনে। যতদূর সম্ভব বোঝা যায় কাল এসে ফোন চার্জ দেওয়ার পর আর ধরা হয়নি নানান চিন্তায়, তাই দেখাও হয়নি। কল এসেছিল যখন মারিশা ঘুমাচ্ছিল, তাই বুঝতে পারেনি। ফোন কলের প্রতি একটা আশঙ্কিক উদ্বিগ্নতা থাকায় মারিশা কল ব্যাক না ফোন ঘাটাঘাটি করতে করতে নিজেকে বলতে থাকে, কার নাম্বার হতে পারে? আমাকে কে কল করতে পারে? আননোন নাম্বার থেকে ব্যাক করব? ধুর, পরিচিত কল রিসিভ করি না, আর এটা ব্যাক করব? যার দরকার আবার কল করবে। মারিশার এসব নিয়ে আর মাথা ঘামে না। কিছুক্ষণ বাদে ক্যান্টিনে যায়, কিছু একটা কিনে ঘুরে চলে আসে। ট্যুর থেকে ফেরার পর থেকে ভার্সিটি আর এই প্রথম দিনের মতো গমগম করছে না। 1 বছর হতে চলো, যদিও মারিশা বছর শুরুর প্রায় 4 মাস পরেই এসেছিল এখানে। দেখতে দেখতে কেটে যাচ্ছে একটা বছর। এখন আর আগের মতো হইচই নেই। আশপাশে ঘুরতে থাকে মারিশা একাই। হাঁটতে হাঁটতে চলে আসে দিঘির সামনের রাস্তাটাতে। দিঘির পাশ দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটা। বড় বড় শ্রেণী ভবন গড়ে তোলা হয়েছে এখানে। আর দিঘির ঠিক সামনের গাছ বিস্তৃত রাস্তাতে ছোট ছোট কংক্রিটের বৈঠকখানা, বিভিন্ন মনোরম আকৃতির। বড় বড় সেগুন, কাঠবাদাম আর গাব গাছগুলো এমনভাবে বেষ্টিত দিঘির চারিদিকে যেন তা রোদের ছাউনির মতো। কখনো কখনো হঠাৎই 1-2টো কাঠবিড়ালি সেই গাছ পেয়ে মানুষের চোখের আড়ালে তত্তর করে উঠে যায়। তবে প্রকৃতিপ্রেমী মারিশার চোখ থেকে তারা আড়াল হতে পারে না। আজও তেমনই এক কাঠবিড়ালি দেখে মারিশা থেমে যায়। ন্যানো সেকেন্ডে সে মারিশার চোখের আড়াল হয়ে কাঠবাদাম গাছের কোন পাতার ফাঁকে যেন চলে গেল। মারিশা কাঠবিড়ালিটি দেখে থেমে যায়, এরপর মনের অজান্তেই হাসে আর ঘাড় উঁচিয়ে এদিক সেদিক খুঁজতে থাকে আর বলে, কোন দিকে গেল? মাত্রই তো দেখলাম। রৌদ্র তপ্ত দিনে গাছালের এক বিন্দু হাওয়া বয়ে যায় মারিশার তনু কাটিয়ে। মারিশাকে দেখে মনে হতে থাকে এই শীতল বাতাসে তার তনুর সাথে মনটাও জুড়িয়ে যেত। যদি সব ভুলে যাওয়া যেত। এটাই তো সেই পরিবেশ যার জন্য সে আপামর জীবনভর অপেক্ষা করেছে। এক রক্ষণশীল গোড়া পরিবার থেকে বেরিয়ে আসতে চেয়েছে সে। এক পুরো পরিবারের সাথে থেকেও সেই পরিবার কখনো তার কোনো অনুভূতি বোঝেনি, শুধু তথাকথিত গোড়ামির জন্য। আজ সে মুক্ত, নিজের মতো বাঁচার তাগিদে সে এখানে, সম্পূর্ণ নিজের চেষ্টায়। আছে সেই পরিবার থেকে দূরে, যেখানে শৈশব থেকে দেখে এসেছে, যার নিজের কাছের জনের কথা না শুনে প্রতি সময়ে ভেবেছে লোকে কি ভাববে। পরিবার থেকে তথাকথিত ভালোবাসা পাওয়াও যেন কেমন দুঃসাধ্য ঠেকেছে একটা মুহূর্তে তার কাছে। তাই সে সব ফেলে চলে এসেছে, তবে পেছনে রেখে এসেছে তার নিতান্ত আপন একজনকে, যার সাথে কেটেছে নিজের পুরো শৈশব কৈশোর। কিন্তু তাকেও কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দেয় সেই তথাকথিত রক্ষণশীল পরিবার। বিয়ে দিয়ে দেয় খুব অল্প বয়সেই, কিন্তু সেসব এখন অতীত। মারিশা নিজেকে গুছিয়ে নিয়েছে, জীবনকে গোছাতে শিখেছে। তবে পরিবার তাদের মতোই রয়ে গেছে। তাই মারিশাও আর তাদেরকে বদলাবার চেষ্টা করেনি, বরং নিজেই সরে এসেছে। সবসময় পরিবার থেকে না পাওয়া ভালোবাসাটা তাকে ভাবিয়েছিল ভালোবাসা হয়তো তার জন্য নয়, আর না তো কেউ কোনোদিন তাকে ভালোবাসবে। তবে আস্তে আস্তে সবে গোছানো জীবনটা কেমন যেন আবার পাল্টে যেতে শুরু করলো হঠাৎই কারোর আগমনে। গাছের পাতার ফাঁকে হঠাৎই রোদের এক ঝলক উকি দিয়ে হাঁটতে থাকা মারিশার চোখে পড়ে। মারিশা ফিরে ক্লাসে আসে। পরবর্তী ক্লাস শুরু হতেই জানান দেয় এই মাসের শেষে ফাইনাল পরীক্ষা হবে, কারণ টার্ম শেষ হয়েছে 2 মাস আগে। তবে ট্যুরের ঝামেলায় রেজাল্ট আসেনি, সেটাও এসে যাবে 2-3 দিনেই। যেহেতু মারিশা ট্রান্সফার স্টুডেন্ট ছিল আর পড়া সে কিছুই বোঝেনি প্রথম দিকে, একই সাথে তখনও হোস্টেলে ওঠায় অসুস্থ থাকেই পরীক্ষায় বসতে পারেনি। তবে রেজাল্ট নিয়ে মাথা খুব একটা না ঘামালেও ঘাম তো ঝরতেই হতো, কারণ মাস শেষ হতে না হতেই ফাইনাল। আর এই মুহূর্তে মারিশার যা মনের অবস্থা, তাতে কোনোভাবেই মনে হয় না সে অ্যাভারেজ রেজাল্টও করতে পারবে। রেজাল্ট ভালো না হলে বাড়িতে কি জবাব দেবে,
এসব ভেবে ওর ভিতরটা আটকে ওঠে। বাড়ির ব্যাপারে কিছু একটা ভাবতেই ওর চোখে মুখে একটা ভয় আর অস্বস্তি স্পষ্ট হয়। ঠকঠক শব্দ হতে থাকে, কোনো কাঠের উপর খোদাই করে কিছু তৈরি করার মতো। শব্দের উৎস আবিষ্কৃত হয় রৌদ্রের শোবার ঘরের ঠিক পাশের ঘরটিতে, যেখানে রৌদ্র ছাড়া আর কেউ বা মাইশাও কখনো প্রবেশ করেনি। সেখানে রৌদ্র আপন মনে একটা কাঠের উপর কিছু একটা বানাচ্ছিল, ঠিক কোনো নাম খোদাই করে লেখার মতো। আর্কিটেকচারের স্টুডেন্ট হিসেবে এ সকল কিছুই ইউকেতে থাকাকালীন হাতে কলমে শেখানো হয়েছিল ওদেরকে, ঠিক যেমনভাবে সাবলীল বাংলা শিখেছিল সেখানকার বেঙ্গলি হোম। আর নিজের ক্যারিয়ারকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতে রৌদ্র সব কিছু পটু হাতে শিখেও ছিল, যার পরনাই সে সর্বদাই টপ স্টুডেন্ট ছিল ইউকের ভার্সিটিতে, আর স্কলারশিপও ছিল প্রায় প্রতিটা পদক্ষেপে। যেদিন থেকে রৌদ্র বুঝতে পেরেছিল তার ট্যালেন্টকে সে কাজে লাগাতে পারে, এরপর থেকে তাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। না তো মায়ের পরিবারের কাছে যেতে হয়েছে, আর না তো বাবার। সে নিজের জীবনকে সাজানোর অদম্য প্রতিযোগিতায় নেমে পড়েছিল, আর সেই প্রতিযোগিতা থাকে সমুদ্রের এক শীতল ধাক্কায়। রৌদ্র হাতের কাজ শেষ করে ওয়াশরুমে গিয়ে সেখানকার কাঠের সেলফে সুসজ্জিত জিনিসগুলো দিকে তাকায়, আর সেগুলো কিঞ্চিত এদিক সেদিক থাকায় রৌদ্র সেগুলোকে হালকা ঘুরিয়ে তাদের ঠিক অবস্থানে দাঁড় করাতে করাতে ঠোঁটের কোণে হেসে বলে, আমি জানি সেনোরিটা, তুমি এখানে এসেছিলে শাওয়ার নিতে। সেই গন্ধরাজের ঘ্রাণ এখনো আসছে এখান থেকে। দ্যাট স্মেল ইজ অনলি কাম ফ্রম ইউ। আমার স্ত্রী আমার ঘরে শাওয়ার নেবে। ইজন্ট ইট দ্য মোস্ট ন্যাচারাল থিং? সেলফের সামনে কাঠের বাঁধাই করা বড় ওয়াল মিররের দিকে তাকিয়ে বাঁকে হেসে ধীর কণ্ঠে রুদ্র বলে, আমি জানি চৌবাচ্চা থেকে পানি নিয়ে কাজ করতে তোমার বেশ কষ্ট হয়েছে। নেভার মাইন্ড, আই উইল ফিক্স ইট ফর ইউ। রুদ্র পেরিয়ে সোজা নিচে চলে আসে। পরনে অফ হোয়াইট রঙের পাতলা ঢুলঢুলে একটা টি শার্ট আর সাদা রঙের হাফ কোয়ার্টার। রুদ্র বাগানের পাশে ছোট্ট পার্কিং লটে যায়, যেখানে ওর চিক ব্ল্যাক অডি A4টা দাঁড় করানো ছিল। রৌদ্র দুহাত কোমরে রেখে চারিদিকে ঘুরে সেটাকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর ড্রাইভিং সিটের দরজার কাছে এসে কিছুটা ঝুঁকে বন্ধ দরজার জানালার নিচের পাশটা দেখতে থাকে। এরপর হাত দিয়ে গাড়ির দরজাটা পুরোটা ছুঁয়ে দেখে বলে, The scratch has faded away. That's a relief. একসময় ওদের বাড়ির পাশ ঘেঁষে দুটো মেয়ে হেঁটে যাচ্ছিল, আর পার্কিং লটটা গেটের আড়াআড়ি হয় সেটা বাইরে থেকে গাছের আড়ালেও চোখে পড়ে। বাড়ির পাশ কেটে যাওয়ার সময়ই ওরা বাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে রুদ্রকে দূরে গাড়ির কাছে দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে, আর তৎক্ষণাৎ মেয়ে দুটো দাঁড়িয়ে যায়। ওরা একজন অন্যজনকে বলতে থাকে, এই বাড়িটা প্রতিদিন দেখি যেতে আসতে, কিন্তু কখনো কাউকে ভেতরে দেখিনি। বাড়িটা খুবই সুন্দর, আর বাড়ির মালিকটাও। ভেবেছিলাম এত সুন্দর বাড়িতে হয়তো এমন সুদর্শন একজনই আছে, যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি হ্যান্ডসাম। সি ইজ সো হট। মেয়ে দুটো সেখানে দাঁড়িয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। রৌদ্র এরপর গাড়ির ওপর এক হাতের কোনোই ভর করে দাঁড়িয়ে স্থিরভাবে গাড়িটির দিকে তাকিয়ে বলে, You are my first priority, but now my one and only priority is Sri, and it will be my second priority, all right? Don't mind? বলতেই রুদ্রের চোখে পড়ে বাইরের মূল গেটের সামনে বাইরে দুটো মেয়ে দাঁড়িয়ে। ওদেরকে দেখতে রুদ্র কপাল কুঁচকে প্রতিক্রিয়াহীনভাবে তাকায়, আর আচমকা রুদ্রের এভাবে তাকাতে মেয়েগুলো ভরকে যায়। ন্যানো সেকেন্ডের চাহনিতে রুদ্র নিজের চোখ সরিয়ে নিয়ে ভেতরে যেতে নিলে সজোরে গেট খোলার আওয়াজ হয়, আর রুদ্র পেছনে তাকাতে একজন গাট্টা গোট্টা লোক ভিতরে প্রবেশ করে। রুদ্রকে কৌশল জানায়। রুদ্র গাছড়াভাবে নির্বিকার কণ্ঠে বলে ভেতরে আসতে। ক্লাস শেষে মার্শাল লাইব্রেরিতে যায়, যদিও পরে এতটুকু মনে। সেখানে গিয়ে রুদ্রকে না দেখে হঠাৎ মনে হয়, তাহলে কি আসেনি? বাড়িতে তো এসেছে, মানে যতটুকু অনুমান করা যায়, যেহেতু দেখা হয়নি। আর যদি বাড়িতে না এসে থাকে তাহলে আমি তো দরজাও আটকাইনি, ও আছে ভেবে। যদি ও না থাকে তাহলে কি একটা ঝামেলা। যত মনে হচ্ছে ওর থেকে দূরে থাকি, ওর ব্যাপারে ভাববো না ততই যেন। এসে ভেবে বিরক্ত হয়ে মার্শাল দীর্ঘশ্বাস ফেলে আর দ্রুত বাড়ির দিকে রওনা দিল সুধি। বাড়িতে এসে মার্শা দেখে বাড়ির দরজা খোলা। কেমন যেন একটু ভয় পেয়ে ভিতরে যায়। আশেপাশে দেখতে থাকে, এমন ভাবে যেন কোনো চোর বা ডাকাত আছে কিনা।
সবকিছু স্বাভাবিক মনে হলো, আর কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছে না উপরে যাবে কি যাবে না। কাঁধের ব্যাগটা সোফায় রেখে উপরে যাবে বলে সিঁড়ির সামনে দাঁড়াতে চোখ পড়ে কিছুটা দূরে বাথরুমের দিকে, যার দরজা খোলা ছিল। কপাল কুঁচকে তাকাই মারিসা। দরজা খোলা? দরজা তো লাগানো ছিল, আমার স্পষ্ট মনে আছে। বেবি বাথরুমের দিকে যায় মারিসা। সেখানে গিয়ে দেখতে পায় টাইলসের উপর কালো বালি বা ময়লার মতো, যেমনটা পানির কল বা পাইপ সরানোর কাজ করলে দেখা যায় ঠিক তেমন। এখানে তো পানিই আসে না, তাহলে পানির ভেতরে ময়লা কি করে বাইরে এলো? সকালেও তো সবটা ঠিকই ছিল, তবে কি কল ঠিক হয়েছে? বলেই মারিসা ঝর্ণার ট্যাপ অন করে, আর কিছু বোঝার আগেই পানিতে ভিজে একাকার হয়ে যায়। তাড়াতাড়ি করে ট্যাপটা অফ করে ও বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে ও পুরো কাক ভিজে হয়ে গেছে। গায়ে ওড়না দিয়ে নিজের শরীর মুছতে মুছতে আর কাপড় ছাড়তে যেতে বসে ঘরে আসে, যেখানে আগে থেকে কেউ দাঁড়িয়েছিল। আর মারিসাকে এভাবে দেখে তার দৃষ্টি যেন সেখানে স্তব্ধ। ভিজে কাপড় মারিসার গায়ের সাথে জড়িয়ে তার শরীরের প্রতিটা খাত যেন স্পষ্ট হয়ে উঠেছে। চুল বেয়ে পানি গালে আর গলায় পড়ছিল। শ্যামবনের এক মিষ্টি চেহারায় যেন মায়া ফুটে উঠেছে। ভিজে ওঠায় চোখের ঘন পাপড়িগুলো যেন শান্ত, যে ওভাবেই তাকে দেখতে লাগলো। পাশ ঘুরে তাকাতে মারিসার চোখগুলি বড় করে তাকায় রুদ্রকে দেখে, যে কিনা ইতিমধ্যেই তার দিকে তাকিয়ে আছে। মারিসাকে ওর দিকে তাকাতে দেখো রুদ্র নিজের চোখ সরে না, উল্টো ভিজা শরীরে ওকে আপাদমস্তক স্থির দৃষ্টিতে দেখতে থাকে, যেটা স্পষ্ট মারিসা বুঝতে পেরে সে নিজেও নিজেকে একবার আপাদমস্তক দেখে দ্রুত আবার পিছন ফিরে দাঁড়ায়। ওকে ঘুরে দাঁড়াতে দেখে রুদ্র হালকা একটা শুষ্ক ঢোক গিলে ধীরভাবে বলে, ট্যাপ ঠিক করা হয়েছে, পানি এসেছে কিনা চেক করে নিও। আমি উপর থেকে দেখেছি তোমাকে ভেতরে আসতে, তাই বলতে এসেছি। এভাবে আশঙ্কিকভাবে রৌদ্রের সাথে দেখা হতে মারিসা ঠিক কী বলবে বুঝতে পারছিল না। হালকা মাথা ঘুরিয়ে দেখে রৌদ্র সেভাবেই দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। রুদ্রকে দেখে মনে হচ্ছে কথা না বলে ও যাবে না। এবার ভিজা শরীরে ওর সামনে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল মারিসার। কিছু না বলে দৌড়ে পালিয়ে যাওয়া যায়, তবে ব্যাপারটা কেমন যেন দেখায়। তাই মারিসা ওর দিকে না তাকিয়ে পিছন ফিরেই কোনো রকমই বলে, ও আচ্ছা, হ্যাঁ পানি এসেছে। সেটা তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে। বলে রুদ্র উপরে চলে যায়। ওর এই কথাই মারিসার কপাল কুচিয়ে ঠিক কি প্রতিক্রিয়া নিজেকে দেবে বুঝতে পারে না। ও দৌড়ে ঘরে যায়, এরপর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে, এরপর নিজেকে বলতে থাকে, বাহ, বলার আগেই সব ঠিক করে দিল। মনে ছিল, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছে। ভাগ্যিস নিজে থেকে সব ঠিক করেছে। আমার তো আর ওর সাথে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই। যাই হোক, অ্যাটলিস্ট আর ওর কাছে তো যেতে হবে না কোনো প্রয়োজনে। এক স্বস্তির নিঃশ্বাস নেয় মারিসা। সন্ধ্যার পর মারিসা আর ঘর থেকে বের হয়নি। মারিসা পরনে টি শার্ট আর ঢুলঢুলে একটা 3/4 ট্রাউজার। গলায় সবসময় একটা লম্বা সাদা রঙের পেন্ডেন্ট থাকে, আর বা হাতে একটা জল তরঙ্গের ছোট পাথরের চিকন ব্রেসলেট। ভেজা লম্বা ঘন চুলগুলো ছেড়ে একটা কলম ঠোঁটে ঠেকিয়ে বই খুলে অন্যদিকে তাকিয়ে আছে। শর্ট আর মোটামুটি কারণে মারিসাকে যেন একটা কলেজ পড়ুয়া টিনেজ মেয়েই লাগছিল। উজ্জ্বল শ্যামবনে মেয়েদের মুখ যেন বড়ই মায়াবী। মারিসা কখনোই এ ধরনের পোশাকের রৌদ্রের সামনাসামনি হয়নি, বিশেষ করে যখন থেকে রৌদ্রের সাথে এই বাড়িতে থাকতে শুরু করেছে। একদম ঘুমানোর আগেই এই পোশাকে ঘুমোতো সবসময়। ভাবতো যদি ওর সাথে দেখা হয়ে যায়, তবে এখন যখন ওর সামনাসামনি হওয়ার কোনো সুযোগও নেই, তাই এতটা ভাবিনি। এমনিতেই খুব একটা ওয়েস্টার্ন মারিসা পরে না বাইরে গেল, তবে প্রথমে একবার সরকারি ওয়েস্টার্ন পরে ভার্সিটিতে যাওয়ার সময় রুদ্রকে সেটা চেঞ্জ করতে বলেছিল। এরপর আর কখনো পরা হয়নি। মারিসা ক্লাসিক্যাল পরতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে বাড়িতে স্বাচ্ছন্দ্য আর আরামের হিসাব নিজের মতো পোশাক পরতে কে না চায়। ফাইনালের কথা ভেবে বই খাতা ছড়িয়ে বিছানায় বসে আছে ঠিকই, তবে মনোযোগ যেন রৌদ্র পর্যন্তই সীমাবদ্ধ। বই একটু পড়লে পরক্ষণেই ওর কথা মনে পড়ে। সেই প্রথম দিন থেকে কনফেশনের দিন পর্যন্ত সব যেন চোখের ছবির মতো ভেসে উঠছে। তারপর আজ ওকে ভিজে শরীরে দেখে এভাবে তাকিয়ে থাকার দৃশ্যও যেন বারবার ভেসে উঠছে মারিসার আঁখি দুটিতে। রৌদ্রে সেই চোখটা, উফ! একটা হতাশাজনক শব্দ করে মারিসা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। ওর ঘর নিচতলাতে আর বড় জানালা হয়। জানালাকে আশ্রয় করে পেঁচিয়ে ওঠা
পর্তুলিকা গাছের দিকে তাকায় আর বলতে থাকে, সাধারণত অনেকেই নিজের একাকিত্ব কাটাতে পুতুল বা অন্য কিছুর সাথে কথা বলে, তবে বৃক্ষপ্রেমী এবং বই কাতুরে মারিসা সুযোগ পেলেই মনের হতাশা এদের সাথে ভাগ করে নেয়। মানুষের সাথে মানুষ যেভাবে কথা বলে ও সেভাবে বলতে থাকে। অ্যাটলিস্ট হ্যাঁ বা না তো বলতে পারতো। এখন আমি কি করে ওকে আমার মন থেকে সরাবো? আমি কোনোদিনও কাউকে ভালোবাসিনি, কারোর জন্যই এইভাবে ফিল করিনি। আমি নিজের কাছে সব স্বীকার করছি, আর পারছি না। খুব খারাপ লাগছে আমার। ওকে দেখলেই ওর কাছে যেতে ইচ্ছে করে আমার। কেন আমি জানি, মনে হয় আমি ওখানেই সেফ। ইচ্ছে হয় যে ওর গলায় বলি, কিসের এত রাগ তোমার আমার উপর? কয়েক ঘন্টার ব্যবধানে এক আলিশান উঁচু দালানের সামনে এসে সীমান্তের সিলভার রঙের মার্সিডিজ গাড়িটি হাজির হয়। বড় গেটটি খুলে গাড়িটি বিশাল কম্পাউন্ড পার্ক করে সোজা পার্কিং লটে পৌঁছায়। সীমান্ত গাড়ি থেকে নেমে গাড়িটাকে ঠিকঠাকভাবে পার্ক করতে বলে এগিয়ে যেতে থাকে। হালকা ল্যাভেন্ডার রঙের সিল্কের শার্টটা ফোল্ড করতে করতে লিফটে উঠে বাটনে ৮ সংখ্যা চাপে। লিফটের আয়নার দিকে তাকিয়ে শার্টের কলার ঠিক করতে করতে লিফট তার গন্তব্যে এসে থামে। লিফট থেকে নেমে অ্যাপার্টমেন্টের নাম্বার 8C সামনে দাঁড়িয়ে সীমান্ত কলিং বেল বাজায়। সীমান্তের ধৈর্য ধরতে হলো না, তার আগেই দরজা খুলে দাঁড়ালো এক সুন্দরী রমণী। সেই রমণী হুট করে ওকে দেখে কিছুটা চমকে যায়, তবে পরক্ষণে নিজেকে সামলে একগাল হাসে, তারপর বলে, দ্য গ্রেট জেন্টলম্যান সীমান্ত, তুমি এখানে আসবে সেটা তো কেউ বলেইনি। মেয়েটির কণ্ঠটা কিছুটা রমরমে ঠেকালো। সীমান্ত মেয়েটির কথাই উত্তর না দিয়ে কিছুটা বিরক্তি নিয়ে ওর দিকে তাকালো। তার পরনে ছিল অ্যাশ রঙের একটা শার্ট, হাঁটু পর্যন্ত, পা দুটো উন্মুক্ত, কালো রঙের চুলে হালকা কালার করা, সোনালি চুলগুলো কাঁধের উপর ছড়ানো। শার্টের সামনের 2 থেকে 3টে বোতাম খোলা, যার কারণে বক্ষের কিছুটা অংশ পেয়ে উন্মুক্ত এবং দৃশ্যমান। মুহূর্তে সীমান্ত তার চোখ সরিয়ে ধীর কণ্ঠে শুধালো, এ স্যার কোথায়? এই স্যার শ্যামদেব রায়, ও তো শাওয়ারে, বুঝোই তো, মর্নিং টাইম। ভেতরে যেতে দাও জেনেসা। উপস, সরি, খেয়ালই নেই। এসো এসো, ভিতরে এসো। বলে জেনেসা নামের মেয়েটি দরজা ছেড়ে দাঁড়ায়। সীমান্ত রুমে ঢুকলে জেনেসা ওর পিছনে ড্রয়িং রুমে আসে। জেনেসা ওর পিছনে পিঠের দিকে দাঁড়িয়ে আস্তে করে খুব ন্যাকা করে বলে, কখনো আমাকেও একটু সময় দিতে পারো? শুধু সামনের সাথেই দেখা করতে আসো। আমাকে দেখিয়ে এমন ভাব করো মনে হয় আমার এক্সিস্টেন্সই নেই। কথাটা শেষ করেই জেনেসা এক আঙ্গুল দিয়ে সীমান্তর ঘাট থেকে কাঁধ অবধি হাত বুলায়। সীমান্ত ওর এহেন কাণ্ডে চকিত হয়ে তড়িৎ বেগে নিজের কাজ ঝাঁকে পিছন ফিরে ওর দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে বলে, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? সব বুঝুই যখন, আসো কেন? বলে সেখান থেকে ড্রয়িং রুমের বারান্দায় এসে দাঁড়ায়। মেয়েটা কিছুটা হতাশার রাগ মুখে সেখান থেকে যেতে নিলে বেডরুম থেকে কোমরের টাওয়াল পেঁচিয়ে কাঁধে রাখা সাদা রঙের আরেকটি টাওয়াল দিয়ে এক হাতে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে উচ্চতায় একদম সীমান্তের কাছাকাছি লম্বা, একই সাথে ফর্সা সুটম দেহের অধিকারী এক সুদর্শন পুরুষ। সে তার গম্ভীর গলায় জেনেসার দিকে তাকিয়ে বলে, কলিং বেলের শব্দ হলো মনে হয়েছে। কে এসছে যেন? শ্যামু এসেছে। যেন কপাল কুঁচকে বলে। কথাটা বলতে সাম্য ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়, আর সীমান্ত সাম্যের বলা কথা শুনে ঘুরে তাকাতেই দুজনের দেখা হয়। সাম্য সীমান্তকে দেখেই বলে, আরে চ্যাম, কি অবস্থা? বলে এগিয়ে গিয়ে সীমান্তের সাথে একগাল বাঁকে হেসে জোর হাতে হাই ফাইভ করে। আমি ঠিক আছি, শুধু তোর সো কল গার্লফ্রেন্ডকে আমার থেকে দূরে থাকতে বলে দিস। সীমান্ত কোনো কিছু না ভেবে সরাসরি একবার জেনের দিকে তাকিয়ে ওর সামনে সাম্যকে কথাটি বলে। সাম্য ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে জেনেসাকে বলে, জেন, আমি তোমার সাথে পরে দেখা করছি। কেন এই গো নাও? জেন ঠোঁট বাঁকিয়ে মুখ ভার করে সেখান থেকে ঘরে যায়। তোর কি অবস্থা সেটা বল। এই তো যেমন দেখছিস, ফেরার পরে ফোন করেছিলাম, তুই তো মহা ব্যস্ত। কুমিল্লা ছিলাম, প্রজেক্ট ট্যুর ছিল তো। লাস্ট ইয়ারে কিসের প্রজেক্ট? আমাদের না, ফার্স্ট ইয়ারের। ওহো, জুনিয়র। হ্যাঁ, বলে শ্যাম কাঁধের টাওয়ালটা সোফায় রাখে। একই সময় জেন তৈরি হয়ে আসে বেরিয়ে যাওয়ার জন্য, আর শ্যামকে বলে, তাহলে কি আজ রাতে দেখা হচ্ছে? না, আজ আমাদের বয়েজ নাইট, সময় মতো আমি তোমাকে ফোন করে নেব। শ্যামের গুরুত্বহীন কথা নতুন নয়।
প্রায় নিজের বিশেষ কেউ ছাড়া ও সব মেয়েদের সাথে এভাবে মেশে আর কথা বলে। তাই জেন আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। আর যেতে যেতে সীমান্তের দিকে তাকিয়ে হাতে 3 আঙ্গুল নাড়িয়ে বলে, বাই স্যার, বাই দ্য গ্রেট জেন্টলম্যান। বাড়িতে যাসনি? বাড়িতেই তো ছিলাম। গত রাতে ক্লাবে গিয়েছিলাম, তখন জেনের সাথে দেখা, এরপর এখানে এসেছি। বলে সাম্য ঘরে চলে গিয়ে চেঞ্জ করতে করতে সীমান্তের সাথে কথা বলতে থাকে। আর সীমান্ত ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে সেখান থেকে ওর সাথে কথা বলতে থাকে। তারপর এখন কি করবি? ওই রাস্টিকটাকে খুঁজে বের করবো সবার আগে। খুব দরকার আছে এসবের? এমনিতেই 1.5 মাস আগের ঘটনায় পুলিশ কেস হতে হতেও হয়নি। ক্যান ইউ জাস্ট লিভ ইট নাও? কি বললি? এইভাবে ছেড়ে দেব দ্যাট ইজিলি? এই প্রথমবার কারোর জন্য ঝামেলা এড়াতে আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে, তাও 1.5 মাস। ওকে আমি এমনি এমনি ছেড়ে দেব? সেদিন সব কিছু এত তাড়াতাড়ি হয়েছিল যার জন্য ও বেঁচে গিয়েছিল। সাম্য প্রচণ্ড ক্ষিপ্ত গলায় কথাগুলো বলে শার্টের বোতাম লাগাতে লাগাতে ড্রয়িং রুমে সীমান্তের কাছে আসে। সাম্যকে আসতে দেখেও সীমান্ত একইভাবে এবং প্রতিক্রিয়াহীনভাবে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, দোষটা কার ছিল সাম্য? আর ইউ ব্লেমিং মি? আমি শুধু সত্যিটা জানতে চাই। আমি নিউট্রাল, তুই জানিস। তুই কি ছেলেটাকে খুঁজে পেয়েছিস? কি করে খুঁজে পাবো? নামটাও তো বলতে পারিসনি, শুধু চেহারার বর্ণনা দিয়েছিলি। ওর সাথে তো প্রথম হাইওয়েতে দেখা হয়েছিল। একাই প্রচুর স্পিডে অডি ড্রাইভ করছিল, তাও অনেক রাতে ফাঁকা রাস্তায়। তারপর পিছু নিয়েছিলাম দেখার জন্য, কারণ ওই এরিয়াতে আমার চেয়ে ভালো রেসিং ড্রাইভ আর কেউ পারে না। দেখে তো বাঙালি লাগলেও কেমন যেন একটা ফরেনার ভাবছিল। তারপর পিছু নিয়েছিলাম। এরপর সেখানেই ওর গাড়ির সামনে নিজের গাড়ি নিয়ে গিয়ে কোনো কথা না বলে শুধু চোখের ইশারাতেই ওর গাড়িটার সাথে পাঙ্গা নিয়েছিলাম। আর গত 4 বছরের রেকর্ড ভেঙে এক অচেনা ছেলে আমায় সেদিন হারায়। গাড়ি থেকে বের হয়ে ওকে আমাদের ছোট্ট রেসিংয়ের জায়গাটা কার্ড দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। আর ও বাঁকা এসে কার্ডটা হাতে নিয়ে কোনো কিছু না ভেবে বলেছিল, চ্যালেঞ্জ স্যাংশন। তাহলে মারামারিটা কেন হয়েছিল? সেটা তো জানিসই। প্রথম দিন ও আমাকে ফাঁকা হাইওয়েতে হারিয়েছিল, তাই কোনো রকম লাগেনি। আর আমিও ভাবিনি যে ও রেসিংয়ের জায়গাটাতে আসবে। আর ও তোকে সেখানেও বিট করেছিল? শুধু একবার না, কয়েকবারই। ও আসতো খুবই কম, কিন্তু যখনই আসতো প্রচণ্ড অ্যাগ্রেসিভলি ড্রাইভ করতো। এত অল্পতেই ওর পপুলারিটি অনেক বেড়েছিল, তাই না? আমার রেসিং এরিয়াতে শুধু আমারই হাইপ থাকবে, শুধু আমার। আমি কি করেছিলাম? জাস্ট ওর অডিতে একটা স্ক্র্যাচ করেছিলাম, আর তাতেই ওর এত ফেটেছিল। এবার ওকে পেলে ওর অডি ভেঙে ঘুরিয়ে দেব। আর ওকে শুধু এতটুকুই না, তুই ওকে অনেক গালিগালাজও করেছিলি। আর ও করেনি? ও কি সাধু? শুধু ওর শার্টের কলারটাই ধরেছিলাম, ব্যাস 1-2 কথায় দুজনের মেজাজ বিগড়ে যায়। এসব কথা বলতে বলতে সাম্যের চোখে মুখে রাগের ছটা স্পষ্ট হয়। সীমান্ত শুধু জল শক্ত করে ওর কথা শুনতে থাকে। জানি না কেন আমি এর আগেও অনেকের সাথেই ঝামেলা করেছি, কিন্তু ওর সাথে সেদিনের ঘটনাটা মনে পড়লেই আমার... ওকে তুই নিজের কম্পিটিটর ভাবতে শুরু করেছিস, আর সব সময়ের মতোই নিজের ইগোকে বড় করে দেখেছিস। শুধু একবার পাই ওকে, একবার ওর 14 গোষ্ঠী উদ্ধার করব। ওকে, রিল্যাক্স কর এখন। আমার মনে হয় নতুন করে আর কোনো ঝামেলা না করাই বুদ্ধিমানের কাজ হবে। বাই দ্য ওয়ে, ওর নামটা কোনোভাবে জানার উপায় আছে? জানিসই তো রেসিং কতটা ইলিগাল এখানে। খুব কম লোকই আসে। এলিট শ্রেণীর লোকের বখাটে ছেলে ছাড়া তেমন কোনো মানুষই আসে না, সেটা তো অজানা নয়। তাই সেভাবে নাম ঠিকানাও এন্ট্রি করা হয় না। সমস্যাটা তো এখানেই, যারাই আসে নিজের ক্ষমতা দেখানোর জন্যই করে। ও কি তেমনই ছিল? না, ও তেমন ছিল না। কি করে বুঝলি? সেটাও ফাইটের সময় বলেছিল। ও এখানে শো অফ করতে আসেনি, আর না তো আমার সাথে ঝামেলা করতে। কিন্তু তাতে কি, ফাইট তো হয়েছিলই। আর এক্সট্রিম লেভেলেই হয়েছিল। যাই হোক, দেখছি কি করা যায়। আমি উঠছি। আরে বস, মা তোর কথা বলে, চল দেখা করে আসি। আর আজ সারাদিন তুই আমার সাথে কাটাবি, কোনো কথা হবে না। বলে ওরা দুজনে একসাথে উঠে ঘর থেকে বেরিয়ে পড়ে। নোটটা দেখে মারিসা কপাল কুঁচকে তাকায়, আর সেটা দরজা থেকে উঠিয়ে হাতে নেয়, যেখানে কালো কালিতে বেশ সাবলীলভাবে লেখা নকটা মেন ডোর। মারিসা তাড়াতাড়ি উপরে যায়। দরজার নবে মচর দিতে সেটি খুলে যায়। বুঝতে পারে রুদ্র তার ঘর লক করেনি, তবে সেদিন মেন ডোর লক করা ছিল না, তাই আজ বলে গেছে। তার মানে কি ও রাতে ফিরবে না? মারিসা নিচে এসে ভালোভাবে
সব দরজা জানালা লাগিয়ে দেয়। মেন দরজায় ভিতর থেকে লক করে সিটকানি সহ লাগিয়ে রাখে, যেন বাড়ি থেকে চাবি দিয়েও খোলা না যায়। তবে এবার একটু মারিশার ভয় ভয় লাগে। বাড়িটা এমনিতেই শুনশান, তারপর এর আগে কখনোই একা থাকিনি। অ্যাটলিস্ট প্রতিদিন নিশ্চিত থাকতো যে কেউ একজন আছে সাথে। কিন্তু আজ ও কিভাবে একা একা একটা নিশ্চুপ বাড়িতে এভাবে রেখে গেল ভেবে মারিশা খুবই অবাক হয়। বলেও গেল না, একটা চিরকুট রেখে গেছে। চিরকুটের দিকে তাকিয়ে বলে। ভয়ে মারিশা সারা বাড়ির সমস্ত আলো জ্বালিয়ে রাখে, আর কোনো মতে ঘুমানোর চেষ্টা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকাল 7:30টায় ঘুম ভাঙে ওর। উঠে নিজের যাবতীয় কাজ সারতে থাকে। এরপর মনে হয় যে ও আজ এখনো বাড়িতে ফেরেনি। রাতে বেরিয়ে যাওয়াটা খুব একটা নতুন না হলেও ফিরে না আসাটা মারিশার একদমই ভালো লাগছে না। কি হলো, কোথায় গেল, কোনো সমস্যায় পড়লো কিনা, এসব ভাবতে ভাবতেই ক্লাসের সময় হয়ে যায়। বাড়ি থেকে দরজা ভালোভাবে আটকে চাবি নিয়ে ও চলে যায়। নিনিতাও আজও আসেনি। ওকে ফোন করে জানায় আরও কয়েকদিন বাদে আসবে। মারিশা টার্মের রেজাল্ট আর পরীক্ষার ব্যাপারে জানালেও ও বলে সুস্থ হয়ে ফিরবে। আর মারিশা যেন নিজের খেয়াল রাখে। ক্লাস শেষে মারিশা ভার্সিটির বাইরে বের হলে দেখে আশেপাশে অনেক খেলনা আর বেলুন নিয়ে লোকজন বসেছে। হয়তো আশেপাশে কোথাও মেলা বসেছে। ওদের ক্লাস শেষ হয় সবই একসাথে বের হচ্ছিল, তাই জায়গাটা কিছুটা ভিড়ে পরিণত হয়। এর মধ্যে একটা ছোট্ট দৃশ্য ওর মন কাড়ে। একটা ছোট্ট মেয়ে, হয়তো ক্লাস 4 অথবা 5-এ, সে একটা বেলুন কেনে। তবে কোত্থেকে আরও কয়েকটা দুষ্টু ছেলে মেয়ে এসে সেটা ওর হাত থেকে নিয়ে চলে যায়, আর বাচ্চা মেয়েটা সেখানে কান্না জুড়ে দেয়। মা সে এগিয়ে যেতে নিলে ওর আগে সেখানে এক সুদর্শন যুবক এগিয়ে যায়। অর্থাৎ সেও ব্যাপারটি লক্ষ্য করছিল। সে 3টি বেলুন কিনে এক হাঁটু গিয়ে বসে 2টো বেলুন বাচ্চা মেয়েটির ব্যাগের সাথে বেঁধে দেয়, আরেকটা তার হাতে দেয়। মেয়েটি দারুণ খুশি হয়ে ছেলেটির গলা জড়িয়ে ধরে এরপর চলে যায়। মারিশা আপন মনে হাসে। ছেলেটি মারিশার দিকে এগিয়ে আসে। মারিশা দ্রুত স্বাভাবিক হয়, কারণ সে বোঝেনি যে সে তাকে দেখেছে। ছেলেটি ওর কাছে এসে বলে, হাই। হাই। কেমন আছো? ভালো, আপনি? এই তো। ঠিক আছো নাকি তুমি এখন? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। কেন? না, যেদিন ফিরেছিলাম সেদিন তোমাকে দেখে খুব এক্সস্টেড লাগছিল। ও তেমন কিছু না, বাস একটু টায়ার্ড ছিলাম। যাক, এখন তো ঠিক আছো? ঠিক আছি। তো ওই বাচ্চাটাকে আপনি চেনেন? না। তবুও বাচ্চাকে বেলুন কিনে দেওয়ার জন্য চিনতে হবে? এমনিতেও কোনো বাচ্চাদের কান্না করতে দেখলে আমার ভালো লাগে না। তুমিও খুব কম হাসো। ট্রাই টু স্মাইল মোর। চোখের দিকে চেয়ে বলে সীমান্ত। ওর কথায় মারিশা একটু হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে চাপা হাসি দিয়ে বলে, আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ছিল সেদিন নিনিতার জন্য। ও কোনো ব্যাপার না, শুধু থ্যাংক ইউ দিলে চলবে? তুমি কিন্তু বলেছো আমাকে ট্রিট দেবে। ও হ্যাঁ, আমার মনে আছে, নিশ্চয়ই দেব। সেদিন আমি নিনিতাকে ছাড়ার পর তোমাকে ফোন করেছিলাম। তো আপনিই ফোন করেছিলেন? আমি আসলে আমি দেখিনি। অ্যাটলিস্ট ইউ ক্যান ব্যাক, নয়তো কি করে বুঝবে সে কে? আমি আসলে আন্ডার নাম্বার রিসিভ বা ব্যাক কোনোটাই করি না। যদিও এটা গুড সাইন, স্টিল কখনো কখনো করা উচিত। সেভ মাই নাম্বার। ধীর গলেই বলে। মারিশা ফোন বের করে নাম্বারটা সেভ করে। বাই দ্য ওয়ে, কেমন আছে ননিতা? নীরা ভালো আছে, তবে এখনো পুরোপুরি সুস্থ না। যাক, দ্যাটস এ রিলিফ। কিছু বললেন? কই না তো। ও, তোমাদের তো এক্সামের কথা জানিয়েছে তাই না? আপনি কি করে জানেন? সেটা তোমার না জানলেও চলবে। মারিশা কি রৌদ্রের ব্যাপারে কিছু? কথা শেষ হওয়ার আগে সীমান্তের বাকি বন্ধুরাও সেখানে আসে, আর মারিশাকে দেখে হিরণ্য বলে, আরে মিস ক্যান্টিন, কতদিন বাদে দেখা, কেমন আছেন? মারিশা সীমান্তের দিকে একবার তাকায়, আর সীমান্ত ওদের দিকে স্থিরভাবে তাকাতেই ওরা চুপ হয়ে যায়। ভালো আছি, আমি আসি। মারিশা চলে যায়। সীমান্ত ওদের দিকে তাকিয়ে বলে, আমি বলেছি না কোনো মেয়েকে উল্টাপাল্টা কিছু বলে ডাকবি না। কোনো মেয়েকে নাকি শুধু ওকে? সীমান্ত আর চোখে তাকাতেই ওরা থেমে যায়। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এই বলে ওরাও যেতে থাকে আর বলতে থাকে, তুই এই মেয়েটাকে নিয়ে এত পসেসিভ হচ্ছিস কেন? কেটে যায় আরও 4-5 দিন। দেখতে দেখতে টার্মের রেজাল্ট বের হয়, আর ফাইনালের রুটিন দিয়ে দেয়। তবে রুদ্রকে ক্লাসে দেখা যায় না। মারিশার মনের ইচ্ছেকে পূরণ করে সত্যি ওদের দেখা হয় না। বাড়িতে কখন আসে কখন যায় কিছুই জানে না, ক্লাসেও আসে না।
কোথায় যায় কি করে, শুধু প্রতিদিন একটা করে চিরকুট রেখে যায় দরজায়। এসব নিয়ে মার্শা খুবই মেন্টালি ডিস্টার্ব ফিল করে। ও আসলে কি চায়? এসব ভাবতেই কারো পাশে বসার উপস্থিতি টের পেয়ে তাকায়। প্রায় এক সপ্তাহ পর নিনিতা ক্লাসে আসে। মার্শাকে তাকাতে দেখে বলে, যাক, বুঝতে পেরেছিস। আমিও দেখছিলাম কতক্ষণে বুঝিস। কখন এসেছিস? অনেকক্ষণ। কি এত ভাবছিস? কাকে নিয়ে ভাবছিস? এসেই শুরু? কেমন আছিস বল? ভালো। তুই এতদিন লাগে সামনে জ্বর সেরে উঠতে? কেন, আমার মিস করছিলি? মার্শা হালকা শ্বাস ছেড়ে বলে। ওর এই কথায় নিনিতা খুব খুশি হয়। তারপর হালকা করে ওকে জড়িয়ে ধরে। যেহেতু মার্শা আর কারোর সাথে মেশে না, তাই নিনিতা ওর এত কাছে থেকে নিজেকে খুব স্পেশাল মনে করে। দুজনে নোটিশ বোর্ডে রেজাল্ট দেখতে যায়। মার্শা উপরের দিকে খুঁজতে থাকলে নিনিতা বলে, আরে অত উপরে কেন দেখছিস? আমি কি টপ করব নাকি? আমার রেজাল্ট নিচে দেখ, ওইখানে পেয়ে যাবি। ওর কথা মতো নিচে দেখতেই মার্শার রেজাল্ট পেয়ে যায়, যা খুব একটা সুখকর ছিল না। তোর সি এসেছে? ছি। আরে এফ তো আসেনি, তাতেই হবে। এই আর্কিটেকচার এত কঠিন, ফাইনালে ভালো করব, চল। বলে দুজনে চলে যেতে নিলে আবার দাঁড়িয়ে যায়। দুজনের মুখের দিকে তাকাই, যেন একই ভাবনা একসাথে দুজনের মাথায় এসেছে। এরপর আবার নোটিশ বোর্ডে কিছু একটা খুঁজতে থাকে নিচের দিকে। দুটি নোটিশেই নিচের দিকে কিছু না পেয়ে নিনিতা বলে, উপরের দিকে দেখ। খাটো মার্শা পায়ের আঙ্গুলে ভরতে উঁচু হয়ে দেখে লিস্টের সবার প্রথমেই রুদ্রের নাম। পুরো ফার্স্ট ক্লাস এবারেও। মানে এর আগের এক্সামেও? তখন তো তুই ছিলি না, তুই তো ট্রান্সফার স্টুডেন্ট। বছরের শুরুতে 3 মাসের মাথাতেই প্রথম এক্সাম হয়েছিল, আর আমরা বোকার মতো নিচের দিকেও রেজাল্ট খুঁজছি। আসলে ওর চেহারার সাথে না এই রেজাল্টটাই যায়, একদম ফার্স্ট ক্লাস। বলে নিনিতা একটা ফোকলা হাসি হাসে। মার্শা কিছু বলে না, শুধু ভাবে আসলেই ও কোনো দিক দিয়ে রুদ্রের সাথে যায় না। তবে এত কিছুর মধ্যে যে নিনিতা সেদিন ওই বাড়িতে থাকার ব্যাপারে কিছু জানতে চাইছে না, এটা ভেবে ও কিছুটা স্বস্তি পায়। ফাঁকা ফ্লাইওভারের উপর একপাশে রৌদ্র ওর গাড়িটা দাঁড় করিয়ে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিজের হাতে সিলভার রঙের ভারী চেইনের ঘড়িটাতে দেখে ঘন্টার কাঁটা 12টায়। দিনের বেলায় এই একই রাস্তা ঠিক যতটা ব্যস্ত, রাতের হাইওয়ে ঠিক ততটাই শান্ত। মাঝে মাঝে দু একটা দূরপাল্লার বাস আর কয়েকটা ব্যক্তিগত গাড়ি ছাড়া আর তেমন কোনো শহরের হদিস নেই বলেই চলে। কিছুটা দূর থেকে নীল রঙের শার্ট আর সাদা রঙের প্যান্ট পরিহিত মোটামুটি লম্বা গড়নের একজন যুবক দুহাতে দুটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে এগিয়ে আসে রৌদ্রের পাশে দাঁড়ায়। রৌদ্র ওকে গাড়ির কাছে দেখে ওর হাত থেকে ক্যানটা নিয়ে তাতে চুমুক দেয়। ছেলেটি নিজের হাতের ক্যান থেকে এক চুমুক দিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, আজ বাড়িতে যাবি না? অ্যাপার্টমেন্টে যাব। একটা কথা বলি। তোর কি কিছু হয়েছে? কি হবে আমার? না, ট্যুর থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন যেন হয়ে আছিস, আর প্রায়ই এখন অ্যাপার্টমেন্টে থাকছিস। কেমন যেন ডিস্টার্ব লাগছে তোকে দেখে। আর কত রাত অবধি এখানে ড্রাইভ করিস? ঠিকমতো তো ঘুমাসো না। আচ্ছা, ট্যুরে যে গিয়েছিলি সেখানে কি কিছু হয়েছে? ওর এই কথাটা বলতে রুদ্রের চোখের সামনে সেদিনের মার্শার নিজের মনে সব কথা বলার পুরো দৃশ্য স্বচ্ছ আয়নার মতো ভেসে ওঠে। রুদ্র জোরে একটা শ্বাস নিয়ে মাথাটা নিচু করে ধীর কণ্ঠে বলে, কনফিউশন জিনিসটা আমার একদম পছন্দ নয়। কেউ যদি আমাকে নিয়ে কনফিউজড থাকে, ব্যাপারটা একদমই সহ্য হয় না। তোকে নিয়ে কে কনফিউজড? কার ঘাড়ে এত বড় মাথা আছে যে তোকে কনফিউজড করে? মাথা তো আছেই, তবে ছোট। এজন্যই তো এত টর্চার করতে পারে। ভাই, তোকে কে টর্চার করে? কে সে? তোকে খুব টর্চার করতে জানি। তুই বুঝবি না। লেটস গো নাও। এক সময় 3টি ছেলে পুরো কালো জ্যাকেট পরে 2টি বাইক নিয়ে সেখানে দিয়ে যাচ্ছিল। তবে অদূরে থাকাকালীন ওরা গাড়ি দাঁড় করিয়ে রুদ্র আর অঙ্কনকে কথা বলতে দেখে নিজেদের বাইক থামিয়ে ওদের মধ্যে একজন এসে আরকে ফোন করে বলে ওখানে আসার জন্য। তবে শামু ক্লাবে থাকায় মিউজিকের কারণে কথা শুনতে কিছুটা সমস্যা হচ্ছিল। ততক্ষণে বাকি ছেলে দুটো এগিয়ে যায় রুদ্র আর অঙ্কনের দিকে। ওদের একজনের হাতে ছিল শক্ত একটা চামড়ার বেল্ট, যেটা হাতে পেঁচিয়ে ও রুদ্রের দিকে এগিয়ে যায়। রুদ্রার অঙ্কন গাড়িতে ওঠার জন্য ঘুরে তাকাতে ছেলেটা ততক্ষণে রুদ্রের সামনাসামনি হয় আর বলে, তোকে অনেকদিন ধরে খুঁজছি। কি ভেবেছিলি খুঁজে পাবো না কোনোদিন? কোত্থেকে এসেছিস তোরা? কিছু খেয়ে এসেছিস নাকি? চল ভাগ এখান থেকে, এটা মাতলামি করার জায়গা না।
তোর সাথে কথা বলছি না, কথা তো বলবো এই হিরোর সাথে যে নিজেকে অনেক মাচো মনে করে। কি রে, মনে নেই সেদিনের কথা? রুদ্র গাড়ির দরজাটা আটকে আবারও গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে বলে, আমারও তোদের সাথে কোনো কথা নেই। যে তোদেরকে পাঠিয়েছে তাকে বল নিজে আসার জন্য, যদি এতই দম থাকে। ওর কথাটা শেষ হতেই সামনে থাকা ছেলেটি রুদ্রের দিকে হাতে প্যাঁচানো বেলটা দিয়ে আঘাত করতে নিলে কিছু বোঝার আগে রুদ্র হাতে থাকা ড্রিঙ্কের ক্যান, যেটা তখনও অর্কের ভর্তি, সেটা দিয়ে ছেলেটার চোয়ালে নিচের অংশটিতে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে ছেলেটি মুখ থুবড়ে পড়ে। আচমকা কাণ্ডে অঙ্কনার পাশে থাকা ছেলেটি দুজনে ফরকে ওঠে। অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটি এটা দেখে ফোনে বলে, তুই তাড়াতাড়ি আয়, ও আবারও আমাদের ছেলেদের মারছে। বলে ফোন কেটে দৌড়ে সামনে আসে। আর রৌদ্রের সাথে ওদের এরকম হাতাহাতি শুরু হয়। অঙ্কন ওদের মধ্যে একজনকে কোনো মতে কাবু করতে পারল। রৌদ্র অন্য ছেলেটিকে বেধড়কভাবে মারতে থাকে। হাতাহাতিতে ওদের হাতে ধারালো কিছুর আঘাতে রৌদ্রের সাদা টি শার্টের কোমরের কোণায় কিছুটা রক্ত লেগে যায়। রৌদ্রের চোখে মুখে এক অস্পষ্ট রাগ ভেসে উঠেছে। রৌদ্র ছেলেটিকে হাইওয়ের উপর শুয়ে নিজের গায়ের কালো রঙের টি শার্টটি খুলে ওকে উল্টো করে ওর দুহাত বেঁধে নিজের শার্ট দিয়ে আর ওকে বেধড়কভাবে পেটাতে থাকে। অঙ্গন দৌড়ে গিয়ে রুদ্রকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, মরে যাব, ছেড়ে দে, ওদের শিক্ষা হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দে রৌদ্র, ছেড়ে দে। বলে ওকে টেনে ওঠায়। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির সারা শরীর শুকিয়ে যায় রৌদ্রের এহেন কাণ্ডে। ও এতটাই ভয় পায় যে কিছুটা দূরে দাঁড় করিয়ে রাখা বাইকের দিকে যাওয়ার সাহস করে উঠতে পারে না। তোর সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? আই উইল কিল ইউ টু ডেথ। শুধু গাড়িতে টাচ করেছিলি, মনে নেই কি করেছিলাম তোদের? ইউ বেস্ট। অঙ্কন টেনে ওকে সরিয়ে নিয়ে আসতে থাকলে রুদ্র এভাবে বলতে থাকে। চোখে মুখে উদ্বেগ নিয়ে বলে, থাক ভাই, ছেড়ে দে, রিল্যাক্স কর, চল আমরা ফিরে যাই। বলে রুদ্রকে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলে রুদ্র দাঁড়িয়ে পড়ে হঠাৎ ওকে দাঁড়াতে দেখে অঙ্কন বলে, কি হলো? আমার শার্ট। ছেলেটি বাহাতের দিকে ইশারা করে বলে। এরপর এগিয়ে যেতে নিলে অঙ্কন বলে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। অঙ্কন এগিয়ে গিয়ে ছেলেটির হাতের বাঁধন খুলে রৌদ্রের কালো টি শার্টটা নিয়ে আসে। ওরা গাড়ির দিকে এগিয়ে যায় আর অঙ্কন অন্য ছেলেটিকে বলে, দাঁড়িয়ে আছিস কেন? ওদের দুটোকে উঠিয়ে নিয়ে যা। ওরা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একই সময় রাত 11:15। তারপর দেখা হলো সাম্যদেব রায়ের সাথে। তাহলে এখন সব ঠিকঠাক, তাই তো? জানি না। আচ্ছা, মিস ক্যান্টিনকে নিয়ে তুই এত সব পসেসিভ কেন হলি তখন? ওকে নিয়ে কে পজেসিভ হয়েছে? না, তুই বললি না ওই যে সেদিন। ধুর, কি সব বাজে বলছিস? ওকে নিয়ে আমি কেন পজেসিভ হব? আরে আমি ড্যাম শিওর। আর যাই হোক, মিস ক্যান্টিন রাত রানী নয়, কি বলি সীমান্ত? আই এম জাস্ট ট্রাইং টু বি ফ্রেন্ডলি উইথ হার। কারণ প্রথম দিন থেকেই ওর আমার উপর একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়েছিল। যদিও তোরা মজার ছলে কথা বলিস, তবে জুনিয়ররা সেটাকে কখনো কখনো ভয় হিসেবে নেয়। আর পরে আমি যতটুকু বুঝেছি, বাকিদের চেয়ে মারিসা অনেকটা চুপচাপ, তাই ভেবেছিলাম ব্যাপারটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। দ্যাটস ইট। জানি সেসব। আমি একবার ভেবেছিলাম মিস ক্যান্টিন রাতরানী হলেও হতে পারে, তবে তুই যখন বললি যে আমরা চিনি না বা কখনো কথা হয়নি, তখনই বুঝেছি সে আর যেই হোক মিস ক্যান্টিন নয়। তবে মিস ক্যান্টিনকে একটা ছেলের সাথে প্রায়ই দেখি, রৌদ্র নাম, যতদূর আমি জানি। ছেলেটাকে প্রায়ই প্রিন্সের সাথে দেখি, সম্ভবত আমাদের বয়সী। আর টিচারদের সাথেও অনেক সময় কথা বলতে দেখেছি। যেদিক দিয়ে হেঁটে যায় রমণীরা যেন বেয়ার, মিনিমাম হলেও 4 বার ফিরে তাকায়। আরে আমরা সিনিয়র, তার উপর একটা মেয়ের ওপর আমাদের কিছুটা নজরদারি আছে। সে কার সাথে ঘুরে ফেরে এতটুকু খবর তো নেওয়াই যায়, বল? ও আচ্ছা, তোরা আর কি জানিস রৌদ্রের ব্যাপারে? ওর ব্যাপারে কিভাবে জানবো? সেভাবে তো কারোর সাথে দেখা দেয় না, তবে প্রিন্সের সাথে হয়তো ভালো ফ্রেন্ডশিপ। আর ওই যে কখনো কখনো মিস ক্যান্টিনের সাথে দেখা যায়। এজন্যই তো মারিসার সাথে কথা বলার কারণ রয়েছে। সীমান্ত বিড়বিড় করে বলে। উৎস কিছু জিজ্ঞেস করতে সীমান্তের ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকাতেই SR নামটা ভেসে ওঠে। সীমান্ত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হন্তদন্ত হয়ে সাম্য বলে, ওই রাস্টিকটাকে ওরা ফ্লাইওভারের উপরে দেখেছে, আমি যাচ্ছি।
তুই যদি পারিস তাহলে আয়। ওয়েট, হয়েছেটা কি তা তো বলবি। আমি তোকে লোকেশন শেয়ার করছি, কথা বলার সময় নেই। বলেও ফোনটা কেটে দেয়। সুমন্ত দ্রুত ঘরে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে আসে। ওকে দেখে ওরা চারজন বেকুবের মতো তাকিয়ে থাকে। পরের দিন দুপুর গড়িয়ে বিকেল। অঙ্কন অ্যাপার্টমেন্টের মূল রুমের দরজা খুলে ভেতরে যায়, যেখানে রৌদ্র এখনো ঘুমে বিভোর। অঙ্কন কয়েকবার রৌদ্রকে ডাকার পর রৌদ্র উঠে বসে। অঙ্কন বলে, সেই যে কাল রাতে এলাম আর তুই এখনো অবধি ঘুমোচ্ছিস? কটা বাজে? বিকেল হয়ে গেছে। তোর পরীক্ষা না আর 1 সপ্তাহ বাকি ফাইনালে? কি করছিস ভাই? রৌদ্র উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজের সাদা টি শার্টটা পরতে থাকে। অঙ্কন আবার বলে, ওই বাড়িতে যাচ্ছিস নাকি? একজনকে দেখতে ইচ্ছে করছে, ব্যানার্জি। অনেকদিন দেখা হয় না। কার সাথে দেখা হয় না? রুদ্র ওর কথার কোনো উত্তর করে না। পরক্ষণেই ওর চোখ যায় রুদ্রের সাদা টি শার্টে কোমরের কাছে লেগে থাকা লাল দাগটির দিকে। ও বলে, রৌদ্র তোর টি শার্টে। বলতে রুদ্র ওর তাকিয়ে থাকা জায়গার দিকে তাকায় যেখানে দাগটি ছিল। সেখানে নিজের টি শার্ট উঁচু করে রুদ্র দেখে ওর কোমরের উপর ছোট্ট একটা আঘাত। ও বলে, ডোন্ট ওয়ারি ব্যানার্জি, এটা ঠিক হয়ে যাবে। রুদ্রকে নির্লিপ্তভাবে কথাটি বলতে শুনে অঙ্কন কিছুটা অবাক হয়। আজ রাতে ফিরবো না, ওই বাড়িতেই থাকবো। আর তোর বাবাকে বলিস কাজটা ঠিক করে করতে। পেপারটা আমার লাগবে অ্যাট এনি কস্ট। ওর কথার অপেক্ষা না করে রুদ্র নিজের কালো শার্টটা হাতে নিয়ে বেরিয়ে যায়। অঙ্কন অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে শুধু মাথা নাড়িয়ে বলে, একই দিন বিকেলে। পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি। মারিসা প্রাণপণে চেষ্টা করছে সব বাদ দিয়ে পড়ায় মন দিতে, কিন্তু এই অনার্স সাবজেক্টে মারিসা যেন একেবারেই আনাড়ি। তার উপর রোজের উদ্ভট আচরণে সে আরও বেশি বিপর্যস্ত। পড়তে পড়তে মারিসা ঘুমিয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা 7:30। প্রচণ্ড পানির তেষ্টায় ঘুম ভাঙলে মারিসা উঠে বাইরের ঘরে আসে। বিকেলে ঘুমিয়ে পড়তে সন্ধ্যায় ঘরে আর কোনো আলো জ্বালানো হয়নি, তাই পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। চারিদিকে এত অন্ধকার দেখে মারিসার নেক্টোফোবিয়া মাথার চার দিয়ে ওঠে। মারিসা পাগলের মতো হয়ে দ্রুত এদিক সেদিক করে ঘরের সুইচ বোর্ডের দিকে যায়। প্যানিক অ্যাটাকের উপক্রম হওয়ায় যেন পরিচিত বাড়িটিও ওর কাছে অচেনা লাগছিল। মারিসা দ্রুত বসা ঘরে সুইচ চেপে আর নিমিষে পুরো বাড়ি আলোকিত হয়। ততক্ষণে মারিসা ঘেমে একাকার হয়ে গেছে। মারিসা প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মারিসা পানির জন্য কিচেনের দিকে যায়। ততক্ষণে রৌদ্র গাড়ি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। রৌদ্র গাড়ি নিয়ে ভেতর প্রবেশ করার সময় গাড়ির হেডলাইটে দেখে পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন, তবে গাড়িটি পার্ক করে বেরিয়ে আসতে থেকে পুরো বাড়ি আলোকিত। রৌদ্র হাতের কালো শার্টটি আঙ্গুলে কাঁধের পেছনে ঝুলিয়ে ঘরের মূল দরজার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। দরজার সামনে নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে পকেট থেকে ডোরের চাবি বের করে, তবে বসে ঘরে কিছু নাড়াচাড়া করার শব্দ শুনতে পেতে রুদ্র লক চাবি দিয়ে না খুলে চাবিটি আবার পকেটে ঢুকিয়ে ফেলে। রুদ্র সোজা হয়ে দাঁড়িয়ে নিজের টি শার্ট ঠিক করে তখনই সেখানে থাকা রক্তাভ দাগটি রৌদ্রের চোখে পড়ে। রুদ্র কাঁধে ঝুলিয়ে রাখা শার্টটা দ্রুত পরে নেয়, যার কারণে সেই দাগটি দৃষ্টি থেকে আড়াল হয়। আর দুহাতে মাথার চুলগুলো ঠিক করার চেষ্টা করে। এরপর সজোরে শ্বাস নিয়ে রুদ্র কলিং বেল বাজায়। মাসের পরনে আগের মতো সাইজের একটু ছোট একটা সাদা টি শার্ট আর 3/4 কালো রঙের ট্রাউজার। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মাসা ঢকঢক করে পানি পান করে গ্লাসটা রাখতে সজোরে কলিং বেলের আওয়াজ হয়। মাসা চমকে ওঠে। সচরাচর এই বাড়িতে কলিং বেলের আওয়াজ কখনই হয় না বলেই চলে। তাহলে একদম মারিয়া ভয় পেয়েছিল, তারপর আশঙ্কিক বেল বাজায় ওর ভয় দ্বিগুণ হওয়ার উপক্রম। মাসা ধীর পায়ে এগিয়ে গিয়ে লুকিং গ্লাসে চোখ রেখে দেখে রুদ্র এক হাত দরজায় রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্য কেউ না হয় মাসে একটা স্বস্তির নিঃশ্বাস নেই। ভয় পেয়ে থাকায় হঠাৎ রুদ্রকে দেখে আশপাশ না ভেবে মারিসা দরজা খুলে দাঁড়ায়। দরজা খুলতেই রুদ্র মাথা উঁচিয়ে ওর দিকে তাকায়। মাসা দেখতে পায় রুদ্রের চুলগুলো এলোমেলো, চোখে মুখে কেমন যেন বিধ্বস্ত রাগ। বেশিরভাগ সময় ক্লিন সেভ করা থাকলেও এখন মুখ ভর্তি হালকা খোঁচা খোঁচা দাড়ি। কালো রঙের শার্টের সব বোতাম খোলা। শার্টের নিচে সাদা রঙের পাতলা টি শার্ট। মারিসাকে দেখে রৌদ্রের কপালে ভাঁজ যেন মুহূর্তে শিথিল হয়ে গেল। রুদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। অনেকদিন বাদে রৌদ্রকে দেখে মারিসার মন যেন কিছুটা শান্ত হয়। এটা ভেবেছে অ্যাটলিস্ট ও ঠিক আছে, সুস্থ আছে।
রুদ্র বাইরে দাঁড়িয়ে ওকে আপাদমস্তক দেখতে থাকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে মাসে কপাল কুঁচকে। হঠাৎ ওর মনে পড়ে ও তো এই পোশাকে কখনই রুদ্রের সামনে আসেনি। তারপর ওনাটাও এখন ঘরে। বোঝা মাত্রই মার্শা দ্রুত খোলা চুলগুলো দুভাগ করে কাঁধের দুপাশে ছড়িয়ে দেয়। রুদ্র ঘরে ঢুকে জুতো খুলতে খুলতে নিষ্প্রভভাবে বলে, কি হয়েছে তোমার? হঠাৎ প্রশ্নে মার্শা চকিত হলেও নিজেকে সামলে নিস্তেজভাবে বলে, কিছু হয়নি। তাহলে এভাবে ঘেমে আছো কেন? ওর এই প্রশ্নে মার্শা বুঝতে পারে যে ও ঠিক কতটা ঘেমে গিয়েছিল প্যানিক অ্যাটাক হওয়াতে। মার্শা হাতের উল্টো পিঠে গলার নিচে ঘাম মুছে আবারও নিস্তেজ গলায় বলে, এমনি ঘুমিয়েছিলাম, তাই। তোমার কাছে ঘরের চাবি নেই? আছে। কেন? তাহলে যে বেল বাজালে? এমনি, অনেকদিন বেল বাজানো হয় না, তাই দেখলাম ঠিক আছে কিনা। গাছাভাবে পড়েই ঠোঁটের একপাশ কামড়ে মার্শার দিকে আবারও রৌদ্র একইভাবে তাকায়। ওর এই ধরনের উদ্ভট উত্তরে মার্শা আর কিছু বলে না, তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে খুবই লজ্জা এবং অস্বস্তিতে পড়ে যায়। মার্শা আর কোনো কথা না বেরিয়ে সেখান থেকে চলে যেতে নিলে ও বলে, কেন জানতে চাইছো? এমনি, মানে তুমি তো কখনো বেল বাজাও না চাবি দিয়ে। আমার বাড়িতে আমি যেভাবে ইচ্ছা ঢুকবো, তাই না? মার্শা মাথা নাড়িয়ে বলে। রৌদ্রের যেন চোখ সরছে না মার্শার দিক থেকে। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন অনেকদিন না দেখার মতো বাসনা সব একদিনেই মন ভরে দেখে ওসুল করতে চাইছিল। মার্শা আবারও চলে যেতে নিলে রুদ্র বলে, টার্মের রেজাল্ট দিয়েছে? এক্সামের স্কেডুল দিয়েছে। মার্শা নিচের দিকে তাকিয়ে বলে। মার্শা মনে হয় যেন ইচ্ছে করে রুদ্র ওকে আরো বেশি নিজের সামনে দাঁড় করিয়ে রাখতে চাইছে। রুদ্র আবার বলে, কবে থেকে শুরু? তুমি জানো না? কপাল কুচকে ওর চোখের দিকে তাকিয়ে বলে। রুদ্রের ডাগর চোখগুলো লাল হয়ে চোখের নিচ ফুলে আছে। মনে হচ্ছে যেন কয়েক রাত ঘুমোয় না। এক্সাম হবে জানি, তবে আমার কাছে স্কেজুল নেই। ও, এতটুকু বলেই আর কোনো কথা না বাড়িয়ে মার্শা দ্রুত চলে যায়। ওকে এভাবে চলে যেতে দেখে রুদ্রের শরীরে রক্ত যেন ছিটকে ওঠে। ওর কথা বলা শেষ না হতেই ওকে এড়িয়ে চলে যাবার এত বড় দুঃসাহস মারিয়া কি করে দেখালো ভাবতেই চোখের রক্তাভ শিরা ভেসে ওঠে। আর হাত শক্ত করে মুঠো করে রুদ্র ওর দিকে তাকিয়ে থাকে। রুদ্র চল শক্ত করে, যা বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়, আর হন্তদন্ত হয়ে উপরে চলে যায়। মার্শা ঘরে ঢুকে বিছানায় ছড়িয়ে রাখা বই খাতার পাশে বসে পড়ে। প্রচণ্ড ইতস্তত বোধ করে মার্শা সেখান থেকে চলে আসে। এতদিন বাদে এভাবে রুদ্রকে দেখে ঠিক কী প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছিল না। আর এভাবে ওর সামনে দাঁড়িয়ে থেকে খুবই লজ্জা লাগছিল। রুদ্রের প্রতিটা চাউনিতে শরীরের শিহরন্ত জাগিয়ে দিচ্ছিল। অনেকদিন বাদে ওকে দেখাই নিজেকে সামলে নিতে কষ্ট হচ্ছিল মার্শার। বারবার ইচ্ছে হচ্ছিল আগের মতোই দৌড়ে ওর কাছে চলে যায় আর অনেকগুলো কথা বলতে থাকি আগের মতোই, কিন্তু না, এমনটা তো করা যাবে না। আমার তো কিছুই নোট করা হয়নি, তার উপর কতদিন মিস করলাম। তুই আমাকে একটু তোর নোটগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দে প্লিজ। আমার কাছে তেমন কিছুই নেই, যা আছে সব পাঠাচ্ছি, ঠিক আছে? গুলুমুলুটা আমার, তোকে এত ভালোবাসি। কি বলছিস সেসব? তুই তো একটা গুলগুলি। এই নে, এখান থেকে সর, আমি টিভি দেখবো, যা গিয়ে পড়তে বস। ফোনে কথা বলতে বলতে নিনিতা ওদের বসার ঘরের সোফার কাছে যায় আর সেখানে বসা কিশোরী মেয়েটিকে এই কথা বলে ধমক দেয়। আর মার্শার সাথে কথা বলতে বলতে হঠাৎ এই কথা বলাতে মার্শা বলে, কাকে বলছিস? ইঁদুরকে বলছি। ইঁদুর? আরে নীরকে বলছি। আমি ইঁদুর? তুমি তাহলে কি? কিশোরী মেয়েটি চেঁচিয়ে উত্তর করে। ফোন কানে নিয়ে আর হাতে কয়েকটা স্ন্যাক্সের প্যাকেট নিয়ে নিনিতা বলে, এই চিৎকার করছিস কার সাথে? তুই দেখছিস না কথা বলছি গুলগুলির সাথে? দে রিমোট দে, আমি টিভি দেখবো। এই কি বলে ডাকলি? তুই তো অদ্ভুত নাম কোথায় পাসনি না? আর তুই না মাত্র নোট চাইলি আর এখন টিভি দেখতে বসছিস? এই তোর এক্সাম নিয়ে মহা চিন্তা। সোফায় বসে নীরার হাত থেকে একরকম রিমোট কেড়ে নিয়ে ও আবার বলে, আরে তুই নোটস পাঠালে পড়তে বসবো, আমার কাছে তো নেই। বুঝলাম। এই কয়েকদিনের ক্লাস অ্যাটেন্ড না করাতেই মহারানীর কাছে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা রাগ করিস না প্লিজ। ঠিক আছে, রাগ করিনি। গুলগুলিটাকে? ওই আপুটা? অনেক ভালো একটা মেয়ে, তোর মতো বদমাইশ না। তুমিও তো ভালো না, ওই জাবিন আপুই ভালো। এই কি বললি তুই?
শুধু শুধু কেন নির্ধিকে ধমকাচ্ছিস? ওর পরীক্ষা আছে 1 মাস, না 40 দিন পর আরো এখানে আমার সাথে ঝগড়া করছে। আর তোর পরীক্ষা যে 1 সপ্তাহ পর, তুই কি ছোট ওর মতো? যখনই কথা বলি তখনই দেখি তুই ওর সাথে এমন করিস। হ্যাঁ, ও আমাকেও এতবার আপু বলে না যতবার তোকে বলে। পড়ার নাম নেই, অথচ দেখ উদন্ত ওই ঘরে কি সুন্দর পড়ছে। দা ভাইয়ের পড়া আছে তাই পড়ছে। রাতের 10টা বাজে, আমার সব পড়া শেষ, এখন আমি টিভি দেখব। এই মারিসা, ফোন রাখছি, ওর সাথে আগে হিসাবটা মিলিয়ে নি। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিস না, রাখছি বলে মারিসা হেসে ফোনটা কেটে দেয়। এর মধ্যে নিনিতা নীরের সাথে প্রচণ্ড তর্ক করতে লাগলে ওদের মা সেখানে এসে দুজনকেই বকতে শুরু করে। নীরের মাথায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, সারাক্ষণ কাকড়ার মতো কামড়াকামড়ি করিস, ফাজিল মেয়ে দুটো। এই নীর, এক্ষুনি শুতে যাও, সকালে স্কুল আছে। আর কোনো কথা না, আমার ছেলেটা পড়ছে। তোমরা ঢিঙ্গি দুটো মেয়ে, কারোর মধ্যে পড়াশোনার বালাই নেই। নীর বিরক্ত মুখে উঠে চলে যায়। নিতা খুশি হয়ে টিভি দেখতে নিলে ওর মা একদম সোফার সামনে টেবিলে বসে ওর সাথে কথা বলতে থাকে। এই শোন, তোর সাথে কথা আছে। উফ মা, সরো তো, একদম সামনে বসেছো ব্লক হয়ে। নিতা বারবার ঘাড় এদিক সেদিক করে টিভিটা দেখার চেষ্টা করতে থাকে। আরে বলছি না কথা আছে। উফ, কি বলবে বলো, শুনছি, একটু সাইড হও। সীমান্তকে নিয়ে। ওকে নিয়ে কি বলার আছে? ওকে না আমার বেশ লেগেছে। ওই তো সেদিন তোকে দিয়ে গিয়েছিল। জানি তো। তোকে কিভাবে নিয়ে এসেছিল মনে আছে? মা শুনেছি তো, বলেছো এর আগেও, আর কতবার বলবে? ওই লজ্জাতে তো আমি ওর সামনেও যাই না। ছেলেটা না সত্যি খুব ভালো আর বেশ ভদ্র। দেখে বোঝা গেছে কোনো ভালো ফ্যামিলির ছেলে। নাক বরাবর ভুরুর একদম শুরুতে একটা তিলও আছে। ছেলেটাকে সত্যি বেশ দেখতে। তুমি এটাও খেয়াল করেছো? তুমি পাত্র দেখতে গিয়েছো মা? আরে ছেলেটা তো একদম কাছে বসে খাবার খেয়েছে, আর ওটা খেয়াল করার মতোই। সরো মা সরো, আমার ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? এমনিতে তো এসে কত কথা বলতি সারাক্ষণ ওর সম্পর্কে, এখন কি হয়েছে? তুমি যেভাবে ওর কথা বলছো মনে হচ্ছে আমার কোনো বান্ধবী কথা বলছে। মারিসাও এভাবে বলে না কখনো। ও মা, আমিও তো তোর কি যেন বলিস বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার হবু মেয়ের জামাইয়ের সম্পর্কে আমি বলবো না? তুই আমার বড় মেয়ে, আমার কত ইচ্ছে তোর বিয়ে নিয়ে। আশ্চর্য তো। হ্যাঁ, তুমিই তো আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কে তোমার হবু মেয়ের জামাই? ওর সাথে তো কোনোদিন কথা হয়নি ঠিক করে, আর কোনোদিন কথা বলবোও না। কোনো কথা বলবি না? ছেলেটা তো বেশ ভালো। এমনিই বলবো না, সারাক্ষণ কতগুলো বদমাইশ ছেলেরা সাথে থাকে। আর এমনি তো আমি আর মারিসা ঠিক করেছি আমরা আর এসব নিয়ে ভাববো না। সামনে আমাদের এক্সাম, এখন শুধু আর্কিটেকচার নিয়ে ভাববো। ইস, তুই যে কত পড়াশোনা করবে তা আমার ঢের জানা আছে। ভেবেছিলাম ভদ্র একটা ছেলে, বিয়েটা দিয়ে দেই। তুমি কোত্থেকে কোথায় চলে গেছো? ওর সাথে আমার বিয়ে? আচ্ছা, তোর বান্ধবী থাকে কোথায়? ভার্সিটি থেকে একদম শেষ মাথায়, কান্ট্রি সাইড মানে একেবারে শহরের শেষ মাথায়। মানে ও আর আমি একদম বিপরীতে থাকি। তোদের এই ভার্সিটিটাই তো শহরের একেবারে শেষ দিকে। হ্যাঁ। আহারে, মেয়েটা একা থাকে। আমাদের তো অফিস কোয়ার্টারের বাড়ি, নয়তো ওকে এখানেই নিয়ে আসতাম, একসাথে থাকতাম। তাহলে ওই টক্সিক ছেলেটার সাথে আর থাকতে হতো না। আমি কত কিছু ভেবে রেখেছিলাম। তোর তো এবার 21 হয়ে গেল। সেই যদি দুবার মাঝে ঝামেলা না হতো তাহলে তো আরো এগিয়ে যেতে পারতিস। তুমি এত টেনশন কেন করছো? ভালো কথা জানো, মারিসার আর আমার বয়সও এক। ওরা আমার মধ্যে আসলে অনেক মিল। সেটা কি করে? আরে ও তো পার্বত্য অঞ্চলের, আসলে ওর পড়াশোনা নিয়ে ওর মা অতটা কনসার্ন না। আমার তো বাবার বদলি হওয়াতে গ্যাপ গিয়েছিল, আর ওকে স্কুলে ভর্তি করেছিল দেরি করে। আমি আর ও একসাথে বিয়ে করব, আমরা ঠিক করে নিয়েছি। তাই আর আমরা কারোর সাথে এখন কথা বলবো না। তোরা করবি বিয়ে? বিরক্ত হয়ে উনি চলে যান। উনি চলে গেলে নিনিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। যতটা সহজে বলছে কথা বলবে না, ব্যাপারটা যদি এতটাই সহজ হয় চাইলে কি সব ভাবনা ঝেড়ে ফেলা যায়? এতই কি সহজ একটু একটু করে জমানো অনুভূতিকে ঝেড়ে ফেলা? জোরে ঝর্ণা ছেড়ে রৌদ্র তার নিচে দাঁড়িয়ে আছে, দুহাত দেওয়ালের দুপাশে রেখে। ভেজা চুলগুলো নাক অবধি নেমে এসেছে। জিম করা শরীরের পিঠের উপর দিকে প্রজাপতির মতো শেপটা স্পষ্ট ফুটে উঠেছে। রক্তাপ চোখে মুখ তুলে তাকালে মারিসার অনগ মুখটা সামনে ভেসে ওঠে। আজ ওকে প্রথমবার এভাবে দেখা, সেদিন কাক ভেজা অবস্থায় দেখা। প্রতিবার মারিসার ওর দিকে লুকিয়ে তাকানো, যেটা মারিসা ভাবতো হয়তো রৌদ্র দেখছে না, সেই সব বারবার চোখে ঢেউয়ের মতো ভেসে উঠছে। আর প্রতিটা ঢেউ ওর অনুভূতি বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে। নিজেকে সামলে রাখা যেন ক্রমশই মুশকিল হয়ে উঠেছে। তারপর মারিসার এমন চোর পুলিশ খেলা,
আর আজ এভাবে চলে যাওয়া, সব মিলিয়ে রুদ্র প্রচণ্ড রাগে হাত মোট করে থাকে আর প্রচণ্ড জোরে এক ঘুষি বসিয়ে দেয় দেওয়ালে, যেখানে সকল আনুষঙ্গিক জিনিস কাছের তৈরি একটা সেলফে গোছানো ছিল। মুহূর্তেই জল শব্দ করে হুড়মুড়িয়ে সেটা ভেঙে সমস্ত জিনিস বাথরুমের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রুদ্র উল্টো পিঠে হাতের মুঠ খোলে এবং তার আঙ্গুলগুলো কাঁপছিল। হাতের চারিদিকে ছিঁড়ে গেছে, কয়েক জায়গায় কেটে রক্ত বের হচ্ছে। ও হাত ঝর্ণার নিচে রাখে, একদিকে রক্ত বের হচ্ছে, আরেকদিকে পানিতে তা ধুয়ে যাচ্ছে। ব্যথার লেশমাত্র তার চোখে মুখে দেখা যায় না। এই ব্যথার চেয়ে মারিসার ওর সামনে না আসার, আর সামনে আসলেও কথা না বলার রাগটি যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। আর কতদিন শর্টি? আমিও দেখব তুমি কতদিন এই হাইড অ্যান্ড সিক গেমটা চালিয়ে যেতে পারো। এতটুকু ফ্রিডম তো তোমাকে দেয়াই যায়, কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আমিও দেখব তুমি কতদিন এভাবে নিজেকে আটকে রাখো। তোমার সমস্ত অ্যাক্টিভিটিস তোলা রইল। আই উইল গিভ ইট all back to you with my interest. Be patient until my loss. Be patient until I lost mine. If I lost mine, it will end for you, my adorable shorty. আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতের উল্টো পিঠে ছিলে যাওয়া জায়গায় রোদ্রের ছোট ছোট দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাতে লাগাতে এসব বলে। একটা বিকৃত হাসি দেয় রুদ্র। আই উইল গিভ ইট অল ব্যাক টু ইউ উইথ মাই ইন্টারেস্ট। বি পেশেন্ট until I lost mine. If I lost mine, it will end for you, my adorable shorty. এদিকে রাতের প্রায় 11:15 বাজে। নিনিতার সাথে কথা বলে অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করে মারিসা। রুদ্র আশায় মারিসা আর ঘর থেকে বের হয় না, যদি এবার দেখা হয় এই ভেবে। তবে এখন খিদে পেটে ইঁদুর, বিড়াল, খরগোশ সব যেন একসাথে ছোটাছুটি করছে। আর বেশি না ভেবে মারিসা বসার ঘরে যায় আচমকা। আমার কথা শেষ না হতেই তুমি চলে গেলে কেন তখন? নিজের পিছনে এই কথা শুনে মারিসা সজোরে মুখের পানি ছুঁড়ে ফেলে আর বিষম খায়। সৌভাগ্যবশত রৌদ্র মারিসার পিছনে দাঁড়িয়েছিল। নিজের মাথায় ট্যাপ করে কাশতে কাশতে ঘুরে তাকাতে দেখে রৌদ্র একদম ওর সাথে দাঁড়িয়ে আছে। পরনে একটা ঢুলঢুলে পাতলা টি শার্ট আর কালো রঙের হাফ কোয়ার্টার শর্ট। নিজের মতো একই রঙের কাপড় পরাই দুজনকেই কেমন কাপল কাপল লাগছিল। মারিসা ওর সাথে রুদ্রের পোশাক ম্যাচ হওয়ায় একটু অবাক হয়। ওর কাশি থামলে রুদ্র পকেটে হাত ঢুকিয়ে আবার ধীরভাবে বলে, কি হলো বলো? মারিসা দূরে সরে দাঁড়ায়। আর এবারও এভাবে দেখা হয় ইতস্তবোধ করতে থাকে। কিন্তু এমন প্রশ্নের পর তো আর কিছুই না বলে যাওয়া যাবে না। আবারও একদম পথ আটকে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। মারিসা এদিক সেদিক এটা ওটা করার বাহানা করতে থাকে। ওকে দূরে সরে যেতে দেখে রুদ্র আবারও ওর কাছে গিয়ে দাঁড়ায়। ওকে দাঁড়াতে দেখে মারিসা বলে, আমি ভেবেছিলাম তোমার কথা বলা শেষ, তাই সরি। ও আমি আসলে স্কেজুল পাইনি। তো এক্সামটা কবে? ক্লাসে না গেলে রুটিন কি করে পাবে? যার সাথে সারাদিন ছিলে সে বলেনি? আমাকে কেন জিজ্ঞেস করছো? মনের কথা মনে রেখে মারিসা ওকে ডেট জানায়। রেজাল্ট তো দিয়েছে তাই না? তুমি কি আমাকে জানাতে পারো? যদিও আমি ক্লাসে গেলেই জানতে পারবো, তবে ইটস লাইক এ ফেভার। ক্যান ইউ টেল মি? এই প্রথমবার কাউকে দেখলাম এভাবে হেল্প চাইতে। বলবো না, বিন্দুমাত্র অনুরোধের সুরটুকু নেই। গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত অনেক, রেজাল্ট জানার সময়টা পর্যন্ত নেই। আর জেনেই বা কি করবে? তুমি তো সব কিছুতে ফার্স্ট ক্লাস রোমিও। মনে মনে ভেঙচি কেটে মারিসা ওর প্রতিটা উত্তর ব্যঙ্গাত্মকভাবে দিতে থাকে। ওকে চুপ দেখে রৌদ্র এক ভুরু উঁচিয়ে বলে, কি হলো? নাকি তুমি অলরেডি জানো আমার রেজাল্ট? না মানে বলো তাহলে। যদিও পরে জানলেও চলবে, তবে তুমি যেহেতু জানো, ক্যান ইউ জাস্ট টেল মি নাও? বারবার এভাবে জানতে চাই মারিসা এটাকে রৌদ্রের প্রয়োজন মনে করে আর ওকে কিছুটা কাবু করার একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় ওর মাথায়। যেহেতু রুদ্র সবসময় কিছুটা দাম্ভিক ভাব নিয়ে থাকে, তাই ওকে কাবু করার এই সুবর্ণ সুযোগটা মারিসা হাতছাড়া করতে নাকচ করে আর একটু ভাব নিয়ে বলে, বলতে পারি, তবে কি শর্ত আছে? ঠিক শর্ত না, তবে বলতে পারি যদি তুমি বলো। কি? বলো প্লিজ। প্লিজ বলার সাথে সাথেই এভাবে বলে মারিসা একটু অবাক হয়, কারণ ও ভেবেছিল ওর মতো একটা ছেলে কখনোই কাউকে অনুরোধ করবে না।
তবে ওর ভরকে যাওয়ার ব্যাপারটা রৌদ্রের চোখ এড়ায় না। রৌদ্র মনে মনে বলে, বোকামে, তোমার কোনো আইডিয়াই নেই যে তুমি আসলে কি করছো। বলো প্লিজ, আমার রেজাল্টটা আমায় বলতে পারো? প্লিজ আমার রেজাল্টটা আমাকে বলতে পারো। সাথে সাথে গা ছাড়া ভাববে বলে ওঠে রৌদ্র। মার্শা হকচকিয়ে হয়ে বলে, অনুরোধের সুরে বলো। তোমার কথায় কোনো অনুরোধের সুর নেই। যদি আমি তোমাকে এভাবে বলতাম, তুমি কি আমায় বলতে? না, বলতাম না, কারণ সেটা আমি আর আম লাইক দিস। কিন্তু তুমি তো আমার মতো নাও, মনে হচ্ছে এখন আমার মতো হওয়ার চেষ্টা করছো। হ্যাঁ করছি, এখন বলো। রুদ্র এবার মার্শার দিকে এগিয়ে আসে আর ওকে এগুতে দেখে মার্শা পিছিয়ে যেতে থাকলে কিচেনের নিচের সেলফের সাথে ঠেকে যায়। রুদ্র ওর একদম কাছে এসে দুহাত ওর কোমরের দুপাশে সেলফের উপরে ভর করে রেখে মার্শাকে নিজের মাঝে আটকে ফেলে। মার্শার চোখ বড় করে দুহাত এক জায়গায় করে নিজের বক্ষের কাছে মোট করে রাখে। রুদ্র গম্ভীর গলায় ফিসফিসিয়ে বলে, প্লিজ আমার রেজাল্টটা আমাকে বলো। রুদ্র ওর দিকে ঘাড় নিচু করে ঝুঁকে বলে, আর মার্শা ঘাড় উঁচিয়ে চেয়ে থাকে। রুদ্র মার্শার মুখ বরাবর আরও ঝুঁকে এলে মার্শা ভয়ে তোর ভাবে ওর দু চোখ বন্ধ করে নেয় আর দ্রুত মুখ পাশ ঘুরিয়ে কিছু না বুঝেই ওর এক হাত সেলফের উপর রাখতে নিলে তার রুদ্রের আঘাতপ্রাপ্ত হাতের উপর ভর করে রাখে। হঠাৎই নব্য আঘাতের জায়গায় এভাবে হাত চেপে রাখায় ওয়ান টাইমে ব্যান্ডেজ থেকে রক্তের দল বেরিয়ে আসতে থাকে। রুদ্র হাতটাকে কিছুটা নাড়ালেও নিজের অবস্থান থেকে কিছুটা নড়ে না, বরং সেভাবে মার্শার দিকে তাকিয়ে থাকে। তবে ততক্ষণে রুদ্রের হাতের উপর হাত পড়ে মার্শার হাতের নিচে রুদ্রের ব্যান্ডেজটা অনুভব হয়। মার্শা সচকিত চোখে ঘুরে নিজের হাত সরিয়ে রুদ্রের হাতের দিকে তাকানোর আগে রুদ্র সেলফ থেকে দুহাত উঠিয়ে সোজা হয়ে দাঁড়ায়, পকেটে হাত ঢুকিয়ে। রুদ্র সোজা হয়ে দাঁড়াতেই মার্শা কিছুটা সরে দাঁড়িয়ে বলে, আমি দেখিনি, নিনিতা দেখেছিল। বলে রুদ্রের পকেটে রাখা হাতের দিক তাকিয়ে থাকে। এই কথা শুনে রুদ্র বলে, লিভ ইট। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। ওহ, অ্যাজ এক্সপেক্টেড। তুমি টপ করেছো। মানে আরো কয়েকজন ফার্স্ট ক্লাস পেয়েছে, তবে সবচেয়ে বেশি মার্ক তোমার, তাই তুমি টপ হয়েছো এবারও। ও, এটাও কি অ্যাজ এক্সপেক্টেড? অনেকটা এমনই। ও চলে যায়। মার্শা ঘরে এসে নিজের বুকে হাত রেখে দেখে এখনো প্রচণ্ড জোরে হার্ট বিট করছে। রুদ্রের মতো একটা ছেলে যে কিনা সরি অবধি বলে না, সে মার্শা বলার সাথে সাথেই কি করে এভাবে অনুরোধ করে কথা বলল সেটা ওর মাথায় ঢুকছে না। শুধু একটা রেজাল্ট জানতে, তাও যদি ফাইনালের হতো মেনে নেওয়া যেত। ও তো চাইলে যে কোনোভাবেই এটা জানতে পারতো। কেন এর সুযোগটা ইচ্ছে করে দিল? আবার দেখলো আমি সাদা কালো পোশাক পরেছি, তবু একই রঙের পোশাক কেন পরলো? উফ, ও তো প্রায় সবসময় সাদা রঙের পোশাক পরে। আমি বেশি ভাবছি, কিন্তু আমার মনে হলো ওর হাতে কিছু একটা হয়েছে, যেমনটা কোনো ব্যান্ডেজ লাগানো থাকলে মনে হয়। দেখতেই তো পালাম না ও ঠিক আছে তো। এসব ভেবে মার্শা নিজেই নিজের মাথার চুল এলোমেলো করে, তারপর বিছানায় গা এলিয়ে দেয়। মার্শার সাথে কথা বলে একটু হলো রৌদ্রের ভিতরটা শীতল হয়। এই আড়াই মাসে কখনোই ওর খুব একটা কাছে কখনোই যাওয়া হয়নি, সুযোগ থাকা সত্ত্বেও। তবে এখনকার ব্যাপারটা আলাদা। মার্শা নিজে থেকে সব স্বীকার করেছে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও রুদ্রকে স্বামী আর এই বিয়ে দুটোই মেনে নিয়েছে। দেন হোয়াটস লেফট মোর? কেন তাহলে নিজেকে এভাবে আড়াল করছে? ওয়াই? ব্যাস, অনেক হয়েছে, দ্যাটস ইনাফ। তখন আরেকটু হলে কিছু একটা হয়ে যেত ম্যারিসা। এসব বলে রুদ্র নিজেই নিজের চুলগুলো টেনে ধরে। এসব নিয়ে রুদ্র মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হতে থাকে। তার উপর আরও কিছু ব্যাপার যেগুলো নিজের মতো করে সামলাতে হচ্ছে। সব মিলে ও খুবই পরিশ্রান্ত মনে হচ্ছিল। বিছানায় বসে দুহাত হাঁটুর উপর রেখে এসব ভাবতে থাকে রুদ্র। বারবার ফোনে কল আসতে থাকে। নিজের ভাবনা থেকে বেরিয়ে রুদ্র রিসিভ করে চোখে মুখে বিরক্তি নিয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমি যাব না, আজকে না। ঠিক আছে, বললাম তো আজকে না। আমি নিজের ইচ্ছেতে চলি, কারো কথায় না। আমি আমার সময় মতো চলে আসব। অপর পাশে থাকা মানুষটার কথা শেষ না হতে রুদ্র মুখের উপর লাইন কেটে ফোনটাকে সাইলেন্ট করে ফ্লাইট মোড অন করে দেয়। এরপর বিছানায় গা এলিয়ে দেয় আর বিছানায় বালিশের নিচে থেকে একটা রুমাল বের করে হাতে ধরে তার দিকে তাকিয়ে স্থিরভাবে বলতে থাকে, আমার সমস্ত ক্লান্তি শুধু তুমি শেষ করতে পারো, আর তুমি আমার কাছ থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিলে। তোমার এত সাহস না, এত দুঃসাহস
Never mind, I'll make you to come back to me in no time, shorty. I find my place. I find my best place where all my peace lies, my queen. ঠিক যেভাবে এক উত্তপ্ত দিন শেষে সূর্য তার বিকিরণ শেষ করে সমুদ্রের অতল গহ্বরে ঢলে পড়ে, একইভাবে রৌদ্র শান্ত শীতল মারিসার মাঝে নিজের ঝলসানো অনুভূতিগুলোকে শীতল করতে পারে। রোদ যতই পোখারি হোক না কেন, যতই নিজের তেজে বাকিদের ঝলসে দিক, তাকে দিন শেষে সমুদ্রের অতলে হারাতেই হয়। সেখানে নিজের তেজটাকে নেভাতেই হবে। সবাই ভাববে সূর্য ডুবেছে, রোদ কমেছে, কিন্তু না, সে তো কেবল শান্ত হয়েছে, যেখানে অশান্তির কোনো ঠাঁই নেই। নিজের তেজকে শীতল ভালোবাসায় পরিণত করে আসছে পড়ে সমুদ্রের বিশালতায়। আর সমুদ্র সূর্যের রোদ নামক উষ্ণ ভালোবাসাকে আলিঙ্গন করে রেখে দেয় সযত্নে। পানির ভারে মারিসার চোখের পলক ফেলতেই বুঝতে পারে সে আবারও কাঁদছে। রাত 9:30 দিকে রৌদ্র বাইরে যাওয়ার জন্য নিচে আসে। বেরিয়ে যাবার জন্য মূল দরজা খুলতেই কিছু একটা ভেবে থামে, এরপর আবার উপরে যায়। একটু বাদে হাতে চিরকুটের মতো কিছু একটা নিয়ে এসে মাসের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা ফেরানো ছিল, তবুওকে না ডেকে কিছু সময় দাঁড়িয়ে থাকে দরজার সামনে। এরপর ছোট্ট চিরকুটটা দরজা আটকে চলে যায় সেখান থেকে। খিদে পেট মোচড় দিতেই নিজের সাথে কথা শেষ করে মারিসা। আবার মাথা ধরেছে, খাবার না খেলে এটা সারবেও না। এটা পুরনো অভ্যেস, তাই মারিসা ঘরের বাইরে আসে। ও জানে এ সময় ও নিচে আসবে না। 2.5 মাস ধরেই দেখছে, কখনো এদিক সেদিক হলেও বেশিরভাগ সময় এমনটাই। তাই নিশ্চিন্তে খাবার খায়। দরজা আগের মতোই লক করে, যেন ও এলে বাইরে থেকে খুলতে পারে। এরপর মারিসা ঘরে যায়। ঘরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে দরজার দিকে তাকাতেই দেখে সেখানে ছোট্ট একটি নোট কাগজ আটকানো, যেখানে একটি লাইন লেখা,